রাত 2টো। ঘুমন্ত শহরের পিচঢালা পথ ধরেই গাড়ি এগিয়ে চলছে। গাড়ির সিটে মাথা ফেলে দিয়ে চোখ বন্ধ করে বসে আছে উজান। তার পাশে রায়হান গাড়ি ড্রাইভ করছে। সকালে এসপি জীবনের হঠাৎ করে উজানের অফিসে আসার ব্যাপারটা ভালো লাগেনি উজানের কাছে। তার উপর তার রহস্যজনক কথা খুব ভাবাচ্ছে উজানকে। ঠিক তখনই গাড়ি থেমে গেল। উজান চোখ খুলে বলল, কি হলো রায়হান, গাড়ি থামালে কেন? সামনে দেখুন বস। উজান সামনে তাকিয়ে দেখে রাস্তায় দুটো মেয়েকে দুটো ছেলে ধস্তাধস্তি করছে। উজান দাঁতে দাঁত চেপে নিজের মাস্কটা পরে নিয়ে সঙ্গে সঙ্গে গাড়ি থেকে নেমে পড়ল। কর্কশ গলায় চিৎকার করে বলল, এই জানোয়ারের বাচ্চা, তাকা আমার দিকে। ছেলে দুটো সামনে তাকাতেই আপনা আপনি চোখ বড় বড় হয়ে গেল। দুজনের মুখ থেকে অস্পষ্ট স্বরে বেরিয়ে এলো, ছেলে দুটো সঙ্গে সঙ্গে মেয়ে দুটোকে ছেড়ে দিল। তারা পালানোর জন্য প্রস্তুতি নেওয়ার আগেই তাদের বুক ছিদ্র করে গুলি গিয়ে বিঁধল। মেয়ে দুটো সামনে, ছেলে দুটো মাটিতে লুটিয়ে পড়ল। মেয়ে দুটো সঙ্গে সঙ্গে দূরে সরে গেল। ঠিক সেই সময় ফোনটা বাজলো উজানের। কালো লং কোটের পকেটে ফোন বের করে দেখে স্ন্যাক গ্যাং এর খোকনের ফোন। ফোন রিসিভ করলো উজান। হ্যালো, আমরা তোমার জন্য অপেক্ষা করছি টাইগার। এই কথা বলে উজান ফোন রেখে দিল। রায়হান যেন তার বসের ফোন রাখার অপেক্ষায় ছিল। উজান কান থেকে ফোন নামাতেই রায়হান তড়িঘড়ি করে বলে ওঠে, বস, এই লাশ দুটোর এখন কি করব? উজান বিরক্তি মুখে এই বিরক্তি হাসি ফুটিয়ে বলে, গোলাপ চন্দন মাখিয়ে আমার বেডরুমে গিয়ে রেখে দাও। রায়হান শুকনো ঢোক গিলল। মাঝে মাঝে তার বসের কথা তার ছোট্ট মাথায় ধরে না। কোনটা সিরিয়াস হয়ে বলছে, কোনটা হেয়ালি করে বলছে, বুঝতে খুব বেগ পেতে হয় রায়হানের। সত্যি সত্যি কি লাশগুলো বসের বেডরুমে রেখে আসবে নাকি? উজান ফোনটা পকেটে ঢুকিয়ে মুখের মাস্কটা ঠিক করতে করতে এগিয়ে গেল দুটো মেয়ের দিকে। সামনের লাশ দেখে মেয়ে দুটো ভয়ে কাঁপছে। উজান তাদের সামনে গিয়ে বলল, ছোট্ট ছোট্ট মেয়ে তোমরা, এত রাতে বাইরে কি করছো? মেয়ে দুটো দূরে পড়ে থাকা লাশের দিক থেকে চোখ সরিয়ে তাকালো উজানের দিকে। দিনের আলোয় চৌধুরী গ্রুপের উজান চৌধুরীকে এই শহরের কে না চেনে, কিন্তু এই রাতের অন্ধকারে কালো পোশাকধারী, কালো মাস্ক আর কালো চশমা পরা এই টাইগারকে কে কি আদৌ কি কেউ চিনতে পারলো? আর মেয়েগুলোও কি চিনতে পারলো? না, না চিনলেই বা কি, দুটো নরপশুর হাত থেকে তাদেরকে যে বাঁচিয়েছে সেটাই কি বেশি নয়? তবুও ও মেয়ে দুটো তাকিয়ে আছে উজানের দিকে। একজন কাপা কাপা গলায় বলল, বান্ধবীর গায়ে হলুদের অনুষ্ঠান ছিল, শেষ হতে অনেক রাত হয়ে গেছে, রিক্সাও পাচ্ছিলাম না, তাই হেঁটেই যাচ্ছিলাম। মাঝপথে এই লোক দুটো আমাদের সাথে জবরদস্তি করে। এ কথা বলে মেয়ে দুটো কাঁদতে লাগলো। উজান তাদের হাত দেখিয়ে থামতে বলল, কাঁদবে না, তোমরা মেয়েরা সবকিছুতে এত ভয় পাও কেন? তোমরা তো দুজন ছিলে, দুজন মিলে লড়াই করতে পারলে না ওদের সাথে? আচ্ছা ঠিক আছে, ওই পিছনের গাড়িতে ওঠো, আমার গাড়ি তোমাদের পৌঁছে দেবে। আর বলল। মেয়েগুলো লক্ষ্য করলো 4টা গাড়ি দাঁড়িয়ে আছে। 4টা গাড়ি কালো রঙের। মেয়েগুলো সঙ্গে সঙ্গে পেছনে থাকা গাড়িতে গিয়ে বসলো। উজান ড্রাইভারকে ইশারা করতে ড্রাইভার মেয়ে দুটোকে নিয়ে চলে গেল তাদেরকে বাড়ি পৌঁছে দিতে। ওইদিকে রায়হানের ছোট্ট মাথায় জানান দিল, না বস, হয়তো হেয়ালি করেই বলেছে লাশটা বসের বেডরুমে রেখে আসতে। লাশ কি কেউ বেডরুমে নিয়ে ঘুমায় নাকি? কয়েকজন কালো পোশাকধারী ছেলে রায়হানের পেছনে দাঁড়িয়েছিল। রায়হান তাদের দিকে তাকিয়ে বলল, লাশগুলো নদীতে ফেলে দাও, তারপর হাত ধুয়ে গাড়িতে উঠবে। 4জন কালো পোশাকধারী ছেলে মাথা নেড়ে হ্যাঁ বলেই তৎক্ষণাৎ লাশগুলো ধরে ব্রিজের উপর থেকে ফেলে দিল। তারপর বোতলের পানি দিয়ে হাত ধুয়ে ঝটপট গাড়িতে উঠে গেল। রায়হান মার্সিডিজের কালো গাড়িটার দরজা খুলে বসলো ড্রাইভারের সিটে। উজান আগে থেকে গাড়িতে উঠে বসেছিল। রায়হান গাড়ি স্টার্ট দিল। তাদের পেছন পেছন আরো দুটো গাড়ি এগিয়ে গেল। প্রথম থেকে গাড়ি দুটো তাদের পেছন পেছনই ছিল। রায়হান বলল, বস, যে ছেলে দুটোকে মারা হয়েছে তারা স্ন্যাক গ্যাংয়ের ছেলে ছিল। একগাল হাসলো উজান। সেই হাসিতে যেন তাচ্ছিল্য ফুটে উঠল। হেসেই বলল, খুব ভালো। 4টা গাড়ি এসে থামলো শহরের বাইরে একটা পুরনো বাড়িতে। অলরেডি মেয়ে দুটোকে পৌঁছে দিয়ে ওই গাড়িটাও যুক্ত হয়েছে তাদের সাথে। উজান সহ সবাই গাড়ি থেকে নেমে ভেতরে চলে গেল। খোকন বসে আছে, তার সাথে কিছু ছেলেপেলেও আছে।
উজান আশেপাশে তাকিয়ে খোকনের ঠিক সামনের চেয়ারে পায়ের উপর পা তুলে বসলো। কথা ছিল স্ন্যাক গ্যাং এর কিং এর সাথে কথা হবে আজ, কিন্তু উজান এখানে খোকন আর কয়েকটা ছেলে পেলে ছাড়া আর কাউকে দেখতে পেল না। তাই টাইগার বলল, বলো কি বলবে? খোকন চোখ বুলিয়ে চারপাশটা দেখলো একবার। রায়হান টাইগারের পাশেই দাঁড়িয়ে আছে, কিন্তু তার হাতে কোনো বন্দুক নেই। পেছনে থাকা প্রায় 10টা ছেলের হাতে বড় বড় রাইফেল নিয়ে দাঁড়িয়ে আছে, সবার পরনেই কালো পোশাক। খোকন এবার টাইগারের দিকে তাকিয়ে বলল, টাইগার, তুমি বলেছিলে আমরা একসাথে কাজ করতে পারি, আর সেই ব্যাপারে কথা বলতেই টাইগার হাত দেখিয়ে থামিয়ে দিল খোকনকে। বলল, কি কথা ছিল? হাহ, আমি কোনো চামচার সাথে কথা বলবো না। খোকন দাঁতে দাঁত চেপে বলল, টাইগার, তুমি কিন্তু আমাকে অপমান করছো। যদি তাই মনে হয় তাহলে তাই, কিন্তু আমি স্ন্যাক গ্যাংয়ের কিং ছাড়া আর কারোর সাথে কথা বলবো না। শোনো টাইগার, স্নেক গ্যাংয়ের কিং এখনো এই মাফিয়া জগতে সামনে আসেনি, কিন্তু উনি খুব তাড়াতাড়ি সামনে আসবেন। তখন না হয় কথা বলবো। শোনো টাইগার। টাইগার খোকনকে হাত দেখিয়ে থামিয়ে দিয়ে বলল, আর কোনো কথা বলতে চাই না আমি। এই কথা বলেই টাইগার চেয়ার থেকে উঠে চলে যেতে গিয়েও থেমে গিয়ে আবারও খোকনের দিকে তাকিয়ে বলল, ও হ্যাঁ, আসার পথে তোমার গ্যাংয়ের 2টা ছেলেকে গুলি করে নদীতে ফেলে দিয়ে এসেছি। মেয়েদের সাথে দস্তাদস্তি করছিল, আর যদি কাউকে এমন করতে দেখি তাহলে এভাবেই মেরে ফেলবো। এই কথা বলে এই টাইগার সহ তার গ্যাং এর সবাই চলে বেরিয়ে গেল। পেছন থেকে একজন এগিয়ে এসে খোকনের কানের কাছে এসে বলল, সঙ্গে সঙ্গে এই ছেলেটার গালে একটা চড় বসিয়ে দিল খোকন, আর বলল, দেখেছিস না আমাকে কেমন অপমান করে চলে গেল, তারপরও কিছু বললাম না। কিং এর আদেশ আছে, ওকে উত্তেজিত করে হাতছাড়া করা যাবে না। ওর পাওয়ার আমাদের স্নেক গ্যাং এর জন্য খুব দরকার। রায়হান গাড়ি ড্রাইভ করতে করতেই বলল, বস, রাত অনেক হয়েছে, শহরে যেতে আরও রাত হয়ে যাবে। না, গাড়ি বাংলো বাড়িতে নিয়ে চলো। শহর থেকে দূরে একটা নিরিবিলি জায়গায় উজানের দাদু খালেদ চৌধুরী একটা বাংলো বাড়ি করেছিলেন। বাড়িটা অনেকদিন যাবতই পড়েছিল। সেই বাড়িটাই উজান তার অন্ধকার জগতের আস্তানা গড়ে তুলেছে। টাইগার গ্যাংয়ের সব ছেলেরা সেই বাংলো বাড়িতেই থেকে নিজেদের কাজ করে। নিশির খুনের পর উজান খুব ভালো করে বুঝতে পারছিল নিশি আর তার মায়ের খুনের রহস্য এই মাফিয়া ওয়ার্ল্ডেই খুঁজে পাওয়া যাবে। ফ্ল্যাশব্যাক। শিহাব উজানের কলেজ ফ্রেন্ড। শিহাবের বাবা সিআইডির প্রধান কর্মকর্তা আইজিপি শাহাদাত হোসেন। নিশির খুনের পর উদয়ের উপর নিশির খুনের দায় পড়ে। উজান কি করবে সেটা ঠিক করে নিল। পরদিনই বন্ধু শিহাবের বাড়ির সামনে উজানের গাড়ি এসে থামলো। উজান সোজা শিহাবের বাড়ির ভেতরে চলে গেল। শিহাব উজানকে দেখে খুশি হয়ে বলল, কেমন আছিস বন্ধু? অনেকদিন পর তোকে দেখছি। কেমন আর থাকবো বল, তুই তো জানিস সবকিছু। হ্যাঁ, আমি বুঝতে পারছি তোর মনের অবস্থা, তবে তুই শুধু শুধু টেনশন করিস না। উদয়বা যদি সত্যি কোনটা না করে থাকে তাহলে তার কিছুই হবে না। ঠিক তখনই আইজিপি শাহাদাত হোসেন ড্রয়িং রুমে এসে ঢুকলেন। উজানের কাঁধে হাত রেখে বললেন, কেমন আছো? সেই কথা জানতে চেয়ে তোমাকে আর কষ্ট দেব না উজান। আমি বুঝতে পারছি এখন তোমার আর তোমার পরিবারের উপর দিকেই যাচ্ছে। সত্যি বলতে আমিও বিশ্বাস করি উদয় ইন্সপেক্টর নিশিকে খুন করেনি, কিন্তু আমার বিশ্বাস তো কিছু আসা যাবে না, আদালতে প্রমাণ চাইবে। আঙ্কেল, এসপি জীবনের সাথে আপনার কথা হয়েছে? হ্যাঁ, কথা বলছি। এসপি জীবন বলেছিল মার্ডার আগে নিশি একটা মাফিয়া গ্যাংয়ের সম্পর্কে কিছু জেনে গিয়েছিল, কিন্তু কোন মাফিয়া গ্যাং বাক্যে তার লিডার সেই সম্পর্কে তো আমরা কিছুই জানি না। সেটা একমাত্র নিশিই জানত। দুঃখের বিষয় হলো এই মাফিয়াদের অনেক বড় বড় জায়গায় হাত থাকে, তাই তাদের বিরুদ্ধে কোনো জোরালো প্রমাণও নেই যে আমরা ওদের অ্যারেস্ট করব। এভাবে হবে না আঙ্কেল, আপনি আমাকে একটু সাহায্য করুন। আমি বের করব নিশির খুনি সেই মাফিয়াকে, আর তার সঙ্গে সব মাফিয়াদের অপরাধের প্রমাণও জোগাড় করব। তুমি কি করতে চাইছো উজান? উজান তার হাতে থাকা ফাইলটা শাহাদাত হোসেনের দিকে এগিয়ে দিয়ে বলল, এখানে আমার জীবনে আমি যতটুকু অর্জন করেছি তার সব কিছুর সার্টিফিকেট আছে। আমি সিআইডিতে জয়েন করতে চাই আঙ্কেল। শাহাদাত হোসেন আর শিহাব অবাক হয়ে দুজন দুজনের দিকে তাকালো। শিহাব বলল, হ্যাঁ আছে, তুই আসবি শুনে আমি বাবাকে বলে রেখেছি তোর কথা। উজান, এসব তুই কি বলছিস? তোর চাকরি কি দরকার? যে নিজেই প্রতিদিন 10 জন খানের মানুষকে চাকরি দেয়, যার কোম্পানিতে শত শত লোক চাকরি করে, সে চাকরি দিয়ে কি করবে? আমার ভাইকে নির্দোষ প্রমাণ করব শিহাব,
নিশি আর ওর মায়ের খুনের দায় আমার অন্ধ ভাইয়ের উপর পড়েছে। সেই দায় থেকে আমার ভাইকে বাঁচাতে আমার এই চাকরিটা খুব প্রয়োজন। সাদাত হোসেন বলল। উজান, তুমি কি করতে চাইছো? আমাকে সবকিছু খুলে বলো। আমি মাফিয়া হয়ে ওই মাফিয়া জগতে ঢুকবো, খুঁজে বের করব ওই মাফিয়াকে যে নিশি আর ওর মাকে খুন করেছে, আর তার সাথে সাথে ওই আন্ডারওয়ার্ল্ডের সব অপরাধের প্রমাণ। উজান, তুমি এই কাজটা যতটা সহজ মনে করছো, কাজটা কিন্তু ততটাও সহজ না। আর তাছাড়া এইভাবে কাউকে সিআইডিতে জয়েন করানো যায় না। আমি জানি আঙ্কেল, কিন্তু প্লিজ আঙ্কেল, আপনি একটাবার আমাকে দায়িত্ব দিয়ে দেখুন। আমি আমার ভাইয়ের খুনিকে খোঁজার সাথে সাথে এই দেশের জন্য কিছু করতে চাই। কিন্তু উজান, আঙ্কেল, আমি যা ভেবে নিয়েছি আমি কিন্তু তাই করব। আমি ভেবেছিলাম আমি অন্যায়ভাবে কোনো কিছু করব না, আইনের একজন মানুষ হয়ে নিজের লক্ষ্য পূরণের সাথে সাথে দেশেরও উপকার করব। কিন্তু আপনি যদি আমাকে সেই সুযোগটা না দেন, তাহলে আমাকে বাধ্য হয়ে অপরাধীর খাতায় নাম লেখাতে হবে। উজান, তুমি এসব কি বলছো? হ্যাঁ আঙ্কেল, না হলে আর কি করব? আমি তো হাত গুটিয়ে এইভাবে বসে থাকতে পারি না। ওই অ্যাডভোকেটদের উপর ভরসা রাখবো নাকি ওই পুলিশদের উপর ভরসা রাখবো? ওরা খুঁজবে আমার ভাইয়ের নির্দোষ হওয়ার প্রমাণ। যেভাবে ভাইয়ার ওপর দুটো খুনের দায় চাপানো হয়েছে, এর বিপরীতে কোনো প্রমাণই নেই আমাদের কাছে। আর না খুঁজে পাবো, আমি নিশ্চিত দুটো খুনই ওই মাফিয়া করেছে, যার মুখোশের আড়ালে আসল মুখোশ নিশি দেখে ফেলেছিল। কিন্তু তুমি তো জানো না উজান, সে মাফিয়াকে। এই ঢাকা শহরে তো অনেক মাফিয়া চক্র আছে। আমি খুঁজে বের করবো আঙ্কেল, আর সেই জন্যই আমাকে তাদের সহদর হয়ে তাদের সাথে মিশতে হবে। খুঁজে বের করতে হবে আসল খুনিকে। শিহাব তার বাবাকে বলল। বাবা, উজান ঠিকই বলছে। দেখো, এতদিন তো ও কিন্তু তোমার ওই মাফিয়া জগতের গোমর ফাঁস করতে পারোনি। এখন ওই উজানের মাধ্যমে যদি তাদের সব অপরাধের প্রমাণ তোমার কাছে চলে আসে, এতে সমস্যা কোথায়? এতে তো তোমার আরও সাহায্য হবে। তুমি ওকে কেন সাহায্য করছো না? আমি তো সেটাই বুঝতে পারছি না। সাদাত হোসেন কিছু সময় নীরব থেকে তারপর বলল। ঠিক আছে উজান, আমি তোমাকে সিআইডিতে জয়েন করলাম। আজ থেকে তুমি ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টের একজন স্পেশাল সদস্য। উজানের মুখে সঙ্গে সঙ্গে হাসি ফুটে উঠল, সাথে শিয়াবেরও। ধন্যবাদ আঙ্কেল, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। কিন্তু সাবধান, সবসময় মাথা ঠান্ডা রেখে বুঝে শুনে পা ফেলবে। ওখানে কিন্তু কেউ কাউকে খাতির করে না। আমিও কাউকে খাতির করব না আঙ্কেল। ও সরি স্যার। সাদাত হোসেন হেসে বলল। যেহেতু এটা একটা স্পেশাল মিশন, তাই আমি তোমাকে একটা স্পেশাল টিম রেডি করে দিচ্ছি। ওরা সবাই তোমার আন্ডারে তোমার সাথে কাজ করবে। ধন্যবাদ স্যার। আর একটা কথা, যেহেতু এটা একটা সিক্রেট মিশন, তাই এই সম্পর্কে কেউ কিছু জানবে না। আর তোমার সিআইডিতে জয়েন হওয়ার কথাও না, এমনকি তোমার পরিবারও না। ঠিক আছে স্যার, আপনি যা বলবেন তাই হবে। আর একটা শর্ত তোমাকে মানতে হবে, এই মিশন কমপ্লিট না হওয়া পর্যন্ত তুমি তোমার জীবনের সাথে কাউকে জড়াতে পারবে না। মানে তুমি এই মিশন কমপ্লিট হওয়ার আগে পর্যন্ত বিয়ে করতে পারবে না। আর যদি করতে চাও, তাহলে বিয়ের ব্যাপারটা সিআইডিদের কাছে সম্পূর্ণ গোপন রাখতে হবে। এটা আমি তোমাকে পার্সোনালি বলে দিলাম। ঠিক আছে স্যার, আমি বিষয়টা মাথায় রাখবো। ফ্ল্যাশব্যাক শেষ। সকাল সকাল শিলাকে হঠাৎ করে চৌধুরী বাড়িতে দেখে সবাই অবাক। শিলা আয়েশা চৌধুরীকে সালাম দিয়ে বলল। আসসালামু আলাইকুম দাদিমা, কেমন আছেন? আয়েশা চৌধুরী শিলার পোশাকের দিকে তাকিয়ে বিরক্তি মুখে বলল। ওয়ালাইকুম সালাম, ভালো আছি, কিন্তু তুমি হঠাৎ করে এই বাড়িতে? কেন দাদিমা, আমি কি এ বাড়িতে আসতে পারি না? আয়েশা চৌধুরী কিছুই বলল না। শিলার এই কথা শুনে উর্মি মুখে ভেঙচি কাটল। এরই মধ্যে জলি চৌধুরী রান্নাঘর থেকে বেরিয়ে এলেন। শিলাকে দেখে কিছুটা অবাক হয়ে তাকিয়ে রইল। শিলা জলি চৌধুরীর গলা জড়িয়ে ধরে বলল। আন্টি কেমন আছেন? আপনাকে দেখতে খুব ইচ্ছে হচ্ছিল, তাই চলে এলাম। জলি চৌধুরী আয়েশা চৌধুরীর দিকে তাকিয়ে মুখে জোরপূর্বক হাসি ফুটিয়ে বলল, ও ভালো করছো। ঠিক তখনই সেলিম চৌধুরী আর নাজু চৌধুরী সিঁড়ি বেয়ে উপর থেকে নেমে এলো। শিলাকে দেখে ওনার স্বামী স্ত্রী খুব খুশি হয়েছেন, সেটা মুখ দেখে বোঝা গেল। নাজি চৌধুরী শিলার কাছে এগিয়ে এসে বলল, ও মা, শিলা যে, কখন এলে মা? এখন তো খুব একটা আমাদের বাড়িতে আসোই না। শিলা নাজু চৌধুরী গলা জড়িয়ে ধরে বলল, এখন থেকে আসবো আন্টি, ঘন ঘনই আসবো। আয়েশা চৌধুরী, জলি চৌধুরী, উর্মি ভ্রু কুচকালো। সেলিম চৌধুরী হেসেই বলল, এসো মা, তোমার যখন ইচ্ছে তখন এই বাড়িতেই চলে এসো। তখনই মালা উদয়কে ধরে সিঁড়ি বেয়ে নিচে নেমে এলো।
উদয়কে দেখে শিলা উদয়ের কাছে এগিয়ে এসে বলল। ভাইয়া ভালো আছেন? উদয় ভ্রু কুচকে বলল, কে? আমি শিলা। ও হ্যাঁ, ভালো আছি। তুমি কেমন আছো? আমিও খুব ভালো আছি। শিলা মালার কাছে সে মালার হাত ধরে বলল, তুমি নিশ্চয়ই উদয় ভাইয়ার বউ, এ বাড়ির বড় বউ। শিলা এবার মালার কানের কাছে গিয়ে আস্তে করে বলল, আর আমি হলাম এই বাড়ির হবু ছোট বউ, উজান চৌধুরীর হবু বউ। শিলার কথাগুলো শুনে মালার চোখ আপনা আপনি বড় হয়ে গেল। মালা তাকালো শিলার দিকে। শিলা মালার তাকানো দেখেই হাসল। শিলা এবার উপরে তাকিয়ে জলি চৌধুরীর উদ্দেশ্যে বলল, আন্টি, উজান কি এখনো ঘুম থেকে ওঠেনি? আমি গিয়ে উজানকে ডেকে নিয়ে আসি। জলি চৌধুরী সোজাসুজি বলল, শিলা, তুমি এই বাড়িতে এসেছো, আমরা খুব খুশি হয়েছি মা। তোমার যখন ইচ্ছে তুমি তখনই এই বাড়িতে আসতে পারো, কিন্তু উজানের সাথে দেখা করতে নয়। তুমি জানো তো উজান বিয়ে করে ফেলেছে। হ্যাঁ জানি আন্টি, শর্তের বিয়ে করেছে, আর তাও আবার উদয় ভাইয়ের জন্য। তাই তো উজান বিয়ের আসরেই বউকে ফেলে চলে এসেছে। আমি গিয়েছিলাম গোলাপ গ্রামে, উজানি আমাকে যেতে বলেছিল। আসলে আমি খুব কান্নাকাটি করছিলাম তো, তাই উজানি আমাকে সত্যটা জানানোর জন্য পাঠিয়েছিল। ওইখানে মানুষদের কাছ থেকে আমি সব জেনে এসেছি। জলি চৌধুরী ভ্রু কুচকে বলল, উজান আমাকে গোলাপ গ্রামে যেতে বলেছিল। হ্যাঁ আন্টি, আসলে উজান আমাকে ভালোবাসে, আর আমিও উজানকে খুব ভালোবাসি। ওর বিয়ের কথা শুনে আমি খুব কান্নাকাটি করেছিলাম, আর এই জন্যই সত্যটা জানানোর জন্য উজানি পুষ্প মেয়েটার ঠিকানা দিয়ে আমাকে বলেছিল সত্যটা যেন জেনে আসতে। এই বিয়ের যে শর্তর জন্য নামমাত্রই কাগজের সাইন, সেটা আপনারা খুব ভালো করে বুঝতে পারছেন আন্টি। কেন শুধু শুধু বিয়ের নাম করে উজান আর ওই মেয়েটার নামমাত্র বিয়ে বাঁধনে বেঁধে রেখেছেন? শিলার কথা শুনে মালার দু চোখ ছলছল করে উঠল। মনের ভেতর হাহাকার করে উঠল। মনে মনে বলল, হে আল্লাহ, আমাদের দুই বোনের কপালে কি স্বামীর সুখ লেখা নেই? আমার কথা না হয় বাদই দিলাম, যে পুষ্পর জন্য আমি আজ এই বাড়িতে, সেই পুষ্পই এই বাড়িতে পা রাখতে পারলো না। আর এখন শুনছি ওই ঠকবাজ উজান চৌধুরী নাকি অন্য কাউকে ভালোবাসে, আমার বোনের সাথে বিয়ে ভেঙে দিতে চায়। এরা সবাই ঠকবাজ, কেউ কথা দিয়ে কথা রাখলো না। মালার দু চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ছে। জলি চৌধুরী শিলার উদ্দেশ্যে বলল, উজান এখন রাগে যতই বলুক ওই বিয়ের শর্তে বিয়ে, উজান কখনোই এই বিয়ে অস্বীকার করবে না। আর সম্পর্ক ভাঙা তো দূর, আমি আমার ছেলেকে খুব ভালো করে চিনি। কিন্তু আন্টি। শিলা আরো কিছু বলার আগে আয়েশা চৌধুরী শিলাকে থামিয়ে দিয়ে বলল, শিলা, তোমার বাবা কেমন আছে? শিলাকে কথা বলতে না দেওয়ায় শিলা কিছুটা বিরক্ত হলেও মুখে তা প্রকাশ করলো না। হাসি মুখেই বলল, বাবা ভালো আছে দাদিমা। ঠিক আছে, চলো নাস্তা করো। না দাদিমা, আমি নাস্তা করব না। আর তাছাড়া উজানও বাড়িতে নেই, আমি বরং আজ আসি, আরেকদিন আসবো উজানের সাথে। এই কথা বলেই উজান আসার আগেই শিলা চলে গেল। আসলে উজান বাড়িতে নেই সেটা শিলা আগে থেকে জানতো। সকালে নাজু চৌধুরীকে ফোন করেই সে কথা জেনে নিয়েছে সে। শিলার উদ্দেশ্যই ছিল উজান বাড়িতে না থাকা অবস্থায় বাড়িতে এসে সবাইকে বলবে উজান তাকে ভালোবাসে। আর সেই কথা উজান যখন বাড়িতে এসে জানবে তখন অবশ্যই তার সাথে দেখা করতে চাইবে। উজানের সাথে দেখা করা শিলার জন্য খুব জরুরি হয়ে পড়েছে। এখন তো সে তার অফিসেও যেতে পারে না। উজান নিষেধ করে দেওয়ার পর অফিসের দারোয়ান তাকে অফিসে ঢুকতেই দেয় না। তাই আর কোনো উপায় ছিল না শিলার কাছে। শপিং মলের 3rd ফ্লোরে থাকা চাইনিজ রেস্টুরেন্টের এক পাশের কর্নারের টেবিলে বসে আছে উজান আর রায়হান। উজানের ঠিক অপর পাশের চেয়ারেই বসে শিলা তার মেকআপ ঠিক করতে ব্যস্ত। এক হাতে ছোট্ট আয়নাটা ধরেই অন্য হাতে ঠোঁটের লিপস্টিক লেপে দিয়ে দু ঠোঁটে ঘষা দিয়ে তাকালো উজানের দিকে। উজান তাকিয়ে আছে শিলার দিকে, তবে খুব বিরক্তি চাহনিতে। উজানের দিকে তাকিয়ে একটা ফ্লাইং কিস ছুঁড়ে মারলো শিলা। তারপর মুখে হাসি ফুটিয়ে বলল, আমাকে কেমন লাগছে উজান? আমার অনেক ইম্পর্টেন্ট কাজ আছে শিলা, সেগুলো ফেলে তোমার সাথে দেখা করতে এসেছি। আমি বলেছিলাম তোমাকে অফিসে যেতে, কিন্তু তুমি অফিসে যাওনি। হ্যালো মিস্টার উজান চৌধুরী।
আপনি আপনার অফিসের দারোয়ানকে নিষেধ করে দিয়েছিলেন যাতে আমি আপনার অফিসে না ঢুকতে পারি, আর আপনি এখন বলছেন আমি আপনার অফিসে যাব? ইম্পসিবল। আস্তে কথা বলো, এটা একটা পাবলিক প্লেস। আমি কোনো কথাই বলবো না উজান। বাইরের লোকের সামনে তোমার সাথে কথা বলতে আমার গিল্টি ফিল হয়। শিলা কথাটা রায়হানের দিকে তাকিয়ে বলল। উজান ঘাড় ঘুরিয়ে ইশারা করলো রায়হানের দিকে। রায়হান সঙ্গে সঙ্গে বসা থেকে উঠে বেরিয়ে গেল রেস্টুরেন্টের বাইরে। উজান শিলার দিকে তাকিয়ে বলল, এবার বলো, কেন গিয়েছিলে আমার বাড়িতে? আর কেনই বা এতগুলো মিথ্যা বানানোর কথা বলে এসেছো আমার মা আর দাদিমার সামনে? কোনো মিথ্যে বানোয়াট কথা বলিনি আমি, যা সত্যি তাই বলেছি। কোনটা সত্যি বলো আমাকে। তুমি আমাকে ভালোবাসো, সেটা সত্যি। তাচ্ছিলের হাসি হাসলো উজান, তারপর দাঁতে দাঁত চেপে বলল, ভালোভাবে বুঝিয়ে বললেও বুঝতে পারো না তুমি। আচ্ছা ঠিক আছে, মেনে নিলাম আমি তোমাকে ভালোবাসি, কিন্তু আমি এখন ম্যারিড, বউ আছে আমার। কোথায় আপনার বউ উজান চৌধুরী? আমি তো আপনার বাড়ি গিয়ে পেলাম না তাকে, নাকি অন্য কোনো পুরুষের কাছে আছে সে? সঙ্গে সঙ্গে হাতের মুষ্টিবদ্ধ করে চোখ বন্ধ করে নিল উজান। দাঁতে দাঁত চেপে রাগ নিয়ন্ত্রণ করার চেষ্টা চালাচ্ছে, কিন্তু পারছে না। পরক্ষণেই সামনে থাকা সুপের বাড়িটায় ইচ্ছে করে হাত দিয়ে ধাক্কা মেরে ফেলে দিল শিলার উপরে। শিলা সঙ্গে সঙ্গে চিৎকার করে উঠল। স্যুপটা কিছুটা গরম ছিল, তাই গরম স্যুপের বাটি শিলার শরীরের উপর পড়ে যাওয়ায় শিলা সঙ্গে সঙ্গে লাফিয়ে উঠল। উজান আশেপাশে নজর বুলিয়ে আস্তে করে বলল, নাটক কম করো, অসাবধানতায় পড়ে গেছে, তাই সিন ক্রিয়েট না করে ওয়াশরুম থেকে ক্লিন হয়ে এসো। শিলা দাঁতে দাঁত চেপে বলল, কিন্তু আমার তো মনে হচ্ছে তুমি ইচ্ছে করেই আমার উপরে স্যুপটা ফেলে দিয়েছো। উজান শিলার দিকে তাকিয়ে তাচ্ছিলের হাসি দিয়ে বলল, আমি না তোমাকে ভালোবাসি? আমি কি ইচ্ছে করে এটা করতে পারি? উজানের কথায় যেন শিলার সব রাগ নিমিশেই চলে গেল। সে আর কিচ্ছু না বলে ওয়াশরুমে চলে গেল। উজান ওয়েটারকে ডেকে বলল এগুলো পরিষ্কার করে দিতে। ঠিক তখনই রায়হান দৌড়ে উজানের কাছে এসে বলল। উজান ভ্রু কুঁচকে বলল, ম্যাম মানে পুষ্প কোথায়? উজান সঙ্গে সঙ্গে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে যেতে যেতে রায়হানকে বলল, রায়হান রেস্টুরেন্টের বিল মিটিয়ে দিয়ে এসো। উজান রেস্টুরেন্টের থেকে বেরিয়ে থার্ড ফ্লোরের কার্নিশে দাঁড়িয়ে নিচের দিকে তাকিয়ে দেখে পুষ্প সেকেন্ড ফ্লোরে দাঁড়িয়ে ফোনে কারোর সাথে কথা বলছে। সঙ্গে সঙ্গে চলন্ত সিঁড়ি বেয়ে নিচে নেমে গেল উজান। রায়হানও রেস্টুরেন্টের বিল মিটিয়ে দিয়ে উজানের পেছন পেছন নেমে গেল। নিবিড়ের নতুন হাতে নেওয়া কেসটার কিছু ইনফরমেশন জোগাড় করতে, এই কেসের এক সাক্ষীর সাথে কথা বলতে এখানে দাঁড়িয়ে আছে পুষ্প। সাক্ষী একজন মেয়ে, তাই নিবিড় পুষ্পকে একাই পাঠিয়েছে যাতে মেয়েটা ফ্রিলি ভাবে কি সবকিছু পুষ্পর সাথে শেয়ার করতে পারে। সেই মেয়েটার জন্য এখানে দাঁড়িয়ে অপেক্ষা করছে পুষ্প। ফোনেও কথা বলছে, আর অল্প কিছুক্ষণের মধ্যেই এসে পৌঁছে যাবে মেয়েটা। ফোনের কথা বলার সময় হঠাৎ করে পেছন থেকে হ্যাঁচকা টান পড়লো পুষ্পর হাতে। সাথে সাথে এসে এক প্রশস্ত বুকের সাথে ধাক্কা খেলো। হঠাৎ করে এমনটা হওয়ায় কোনো কিছু বোধগম্য হচ্ছে না পুষ্পর। চোখ তুলে তাকাতেই যেন আরো বিমূঢ় হয়ে পড়ল সে। এই মানুষটাকে সে এখানে কখনোই আশা করেনি। তার চোখের উপরে থাকা চোখটা যেন মুহূর্তে এক সমুদ্রের গভীরতায় হারিয়ে গেছে, যেখানে সে যেন কোনো কুল কিনারা খুঁজে না পাওয়ায় এক নাবিকের মতো পথভ্রষ্ট হচ্ছে। সেই পথভ্রষ্ট হওয়ার নাবিকটা মনে মনে বলল, কি আছে ওই চোখের গভীরতায়? ওই চোখে চোখ পড়তেই যে হারিয়ে ফেলেছি স্বয়ং নিজেকেই। সমুদ্র দেখেছি কতবার, নেমে তার গভীরতাও আন্দাজ করতে পেরেছি, কিন্তু এই চোখে কয়েক সেকেন্ডের উপর তাকিয়ে থাকতে পারছি না, আমি যেন নিজেকেই হারিয়ে ফেলছি। নিজের মনের মধ্যে নিজেই কথাগুলো আওড়ালো উজান। পর মুহূর্তে জোর ধাক্কায় সে চোখের উপর থেকে সরে গেল উজান। পুষ্প নিজের কাছ থেকে ধাক্কা মেরেই সরিয়ে দিল উজানকে। হুঁশে ফিরে এলো উজান। স্বাভাবিক হয়ে পুষ্পের কাছে গিয়ে বলল, তুমি এখানে? আর তুমি ঢাকায় কি করছো? উজান এমন একটা ভাব করলো যেন সে জানেই না পুষ্প ঢাকায় এসেছে, আর এই সব কিছুর পেছনেই সে আছে। পুষ্প কিচ্ছু না বলে চলে যেতে চাইলে উজান আবারও তার হাত ধরে হ্যাঁচকা টানে নিজের দিকে ফিরিয়ে নিয়ে বলল, কি বলছি শুনতে পাচ্ছ না? আপনাকে কিছু বলার ইচ্ছে নেই আমার, হাতটা ছাড়ুন আমার। আগে বলো কেন ঢাকায় এসেছো? মনে পড়ছিল নাকি আমার কথা? আমাকে দেখতে এসেছো তাই না?
প্রেমে পড়ে গেছো আমার? পুষ্প নিজের হাত উজানের হাত থেকে ছাড়ানোর চেষ্টা করে বলল, একটু বেশিই ভাবছেন। একবার স্বীকার করে নাও, দয়া করলে করতেও পারি। উজানের এই কথা শুনে পুষ্পের সারা শরীরে তড়িৎ গতিতে যেন রাগ সঞ্চালন হলো। রাগী চোখেই তাকালো উজানের দিকে। এভাবে তাকিও না, এবার তো আমি নিজে প্রেমে পড়ে যাচ্ছি তোমার। খেয়ালি না করে হাতটা ছাড়বে নাকি চিৎকার করবো আমি? চিৎকার করে কি বলবে? তোমার স্বামী তোমার হাত ধরেছে? হাসলো পুষ্প, কিন্তু সেই হাসিতে রাগ, ক্ষোভ, ঘৃণা সবটাই মিশ্রিত ছিল। কিন্তু সে খুবই নরম গলায় বলল, চৌধুরী বংশের ছেলে আপনি, এত বড় কোম্পানির মালিক, গ্রামে শহরে এমনকি বিদেশেও কত নাম ডাক আপনার। কিন্তু আফসোস, নিজের বউয়ের হাত ধরতে এমন একটা পাবলিক প্লেস ব্যবহার করতে হয় আপনার। তাও বউটা যদি আপনার সুন্দর হতো তাও চলতো। তাচ্ছিল্যের হাসি দিল পুষ্প। উজানও হেসে বলল, তাহলে কি বেডরুমে যেতে চাইছো তুমি? আমি তো এক পায়ে রাজি। এক পায়ে নয়, আপনি যদি 10 পায়েও রাজি থাকেন তাহলেও সেটা সম্ভব না উজান চৌধুরী। খুব মুড নিচ্ছ মনে হচ্ছে। বিশ্বাস করে নিয়েছো আমার কথা? সত্যি করে বলো তো, আমার মতো এমন একজন সুদর্শন পুরুষের পাশে তোমার মতো এক শ্যামবতী মেয়েকে সত্যি কি মানায়? উজানের বলা এই কথাটা পুষ্পের বুকে তীরের মতো গিয়ে বিঁধল। কেন বিঁধল তীরের মতো? কথাটা তো আর উনি ভুল বলেননি। সত্যি তো ওনার পাশে আমাকে মানায় না। কথাটা নিজের মনের মধ্যে নিজে আওড়াতে চোখের কোণে অশ্রু এসে ভিড় করলো পুষ্পের। পুষ্পের চোখের অশ্রু স্পষ্ট উজানের চোখে ধরা পড়লো, কিন্তু উজান তো পুষ্পের চোখে অশ্রু আশা করেনি। আশা করেছিল তার চোখে আগুনের ফুলকি। সেই ফুলকি দেখার জন্যই উজান আবারও বলল, এই একটা প্রশ্নের উত্তরের জন্য এতটা সময় নিচ্ছ কেন? মানতে কষ্ট হচ্ছে নাকি যে সত্যি তোমার মতো একটা শ্যামলা মেয়ে আমার পাশে খুবই বেমানান? আজ পর্যন্ত অনেক মানুষের মুখেই শুনেছে পুষ্প তার গায়ের রং শ্যামলা। অনেকে আবার এই শ্যামবতীকে কালো বলেই আখ্যায়িত করা হয়েছে। কষ্ট হয়েছে, তখন সঙ্গে সঙ্গে মেনেও নিয়েছে। কিন্তু আজ যেন বুকের কোনো এক জায়গায় খুব কষ্ট হচ্ছে পুষ্পের। সেটা কেন? এই কথা বলা লোকটা তার স্বামী বলে? কিন্তু এমন স্বামী তো চাইনি আমি। আমি তো চেয়েছিলাম যে আমাকে শ্যামবতী জেনেও বলবে, পুষ্প তুমি খুব সুন্দর, অন্তত মিথ্যে সান্ত্বনাটুকু দিবে। কিন্তু এই মানুষটা সান্ত্বনা তো দূর, আমাকে নিজের পাশে ভাবতেই পারছে না। আর এই মানুষটার জন্য কিনা আমি কতটা কষ্ট পাচ্ছি। এসব ভেবে এবার নিজের সবটুকু শক্তি দিয়ে উজানকে ঠেলে দূরে সরিয়ে দিল পুষ্প। মুখে হাসি ফুটিয়ে বলল, এতদিন অন্যের মুখে শুনেছে উজান পুষ্প তাকে ডিভোর্স দিতে চায়, কিন্তু আজ সরাসরি তার মুখে ডিভোর্সের কথা শুনে রাগ যেন তার মাথায় উঠে গেছে। দাঁতে দাঁত চেপে হাতের মুষ্টিবদ্ধ করে রাগ নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। ইচ্ছে তো হচ্ছে এক্ষুনি এমিকে কোলে করে নিজের বাড়িতে নিয়ে গিয়ে নিজের ঘরে বন্দি করে মুখে কস্টিপ লাগিয়ে দিতে, যাতে আর কোনো দিন ডিভোর্সের নাম নিতে না পারে। কিন্তু উজান এক্ষুনি সেটা করতে চায় না। নিজের ভালোবাসা প্রকাশ করতে চায় না সে এই দুর্বল মেয়ের সামনে। ওর আরো অনেকটা স্ট্রং হতে হওয়া এখনো বাকি। উজান পুষ্পের সামনে গিয়ে দাঁতে দাঁত চেপে বলল, চৌধুরী বাড়ির ছেলেরা কখনো ত্যাগ করে না, বরং আরেকটা বিয়ে করতে পারে। পুষ্প ভ্রুকুচকে তাকালো উজানের দিকে। রায়হানও অবাক হয়ে যাচ্ছে উজানের কথা বলার ধরন দেখে। আড়ালে থেকে কতটা ভালোবাসে এই মেয়েটাকে, কিন্তু এখন মেয়েটার সামনে মেয়েটাকে কষ্ট দিতে আর শুধু আঘাত দিয়েই কথা বলে যাচ্ছে। পুষ্প কিছু বলতে যাবে তার আগেই শিলা এসে হাজির হলো তাদের মাঝে। উজানের হাত টেনে পুষ্পের কাছ থেকে দূরে সরে নিয়ে গিয়ে বলল, উজান, তুমি এখানে, আর আমি উপরের ফ্লোরে তোমাকে খুঁজতে খুঁজতে হয়রান হয়ে গেছি। আর তুমি এই মেয়েটার এতটা কাছে দাঁড়িয়েছিলে কেন? কে এই মেয়ে? আমার বউ। পুষ্প তীক্ষ্ণ চোখে তাকালো উজানের দিকে। উজান পুষ্পের দিকে তাকিয়ে হাসলো। শিলা ভ্রুকুচকে তাকালো পুষ্পের দিকে। পর মুহূর্তে তার চোখে মুখে রাগ ফুটে উঠল। পুষ্পের সামনে এগিয়ে গিয়ে উপর থেকে নিচ পর্যন্ত ভালো করে দেখে এক চোখ কপালে তুলে বলল, ও, তাহলে তুমি পুষ্প, উজান চৌধুরীর বউ। কিন্তু কোন দিক দিয়ে? আমার তো কোনো দিক দিয়ে তোমাকে উজান চৌধুরীর বউ মনে হচ্ছে না। শিলা পুষ্পের ঠিক পাশেই দাঁড়িয়ে উজানকে ইঙ্গিত করে বলল, একবার ভালো করে তাকিয়ে দেখো উজান চৌধুরী, কে তোমার জন্য পারফেক্ট। পুষ্প আর শিলা দুজনেই পাশাপাশি দাঁড়িয়ে আছে। সাদা রঙের গাউন, ফুল হাতা স্লিপ, চুড়িদার সালোয়ার।
পুরো ওড়নাটা বুকের উপর দিয়ে ছড়িয়ে রাখা, কোমর ছড়িয়ে যাওয়া চুলগুলো পুরোটাই খোলা, ডাগর ডাগর চোখে কাজল টানা, হালকা মেরুন লিপস্টিক, কোনো মেকআপের ছিটে ফুটোও নেই। তারপরে যেন পুরো মুখে মায়ার ছড়াছড়ি। অন্যদিক দিয়ে পিঙ্ক কালারের হাঁটু অবধি শর্ট ড্রেস পরে দাঁড়িয়ে আছে শিলা। শরীরের সাথে এমনভাবে ড্রেসটা ফিটিং করা যেখানে শরীরের অবয়ব খুব ভালো করেই বোঝা যাচ্ছে। কাঁধ সমান চুলগুলো স্টাইল করে বাঁধা, আর মুখে ভারী মেকআপ তো আছেই। উজান এখন খুব ভালো করেই বুঝতে পারছে কেন এই ফর্সা আর স্টাইলিশ শিলার থেকে তার শ্যামবতী বউটার এতটা তফাৎ। রায়হান ফিক করে হেসে ফেলল শিলার দিকে তাকিয়ে। শিলা দাঁতে দাঁত চেপে তীক্ষ্ণ চোখে তাকালো রায়হানের দিকে। পুষ্প এবার পাশে থাকা শিলার দিকে তাকিয়ে বলল, কে আপনি? শিলা হেসে উজানের কাছে গিয়ে উজানের হাতটা ভালো করে ধরে নিজের সাথে মিশিয়ে নিয়ে বলল, উজান চৌধুরীর হার্ট লাভ, এক কথায় বলতে পারো ওর ফিউচার ওয়াইফ। এক চোখ কপালে তুলল পুষ্প। এগিয়ে গিয়ে উজানের সামনে দাঁড়িয়ে বলল, এবার খুব মানিয়েছে দুজনকে, যে যেমন তার পাশে ঠিক তেমনটাই মানায়। এ কথা বলেই পুষ্প চলে যেতে চাইলে উজান তার হাত ধরে বলল, কোথায় যাচ্ছ তুমি? আমার প্রশ্নের উত্তর দিয়ে যাও, কেন এসেছো এখানে? উজান পুষ্পের হাত ধরে আছে তা দেখে শিলা দাঁতে দাঁত চেপে উজানের হাত থেকে পুষ্পর হাতটা ছাড়িয়ে দিয়ে বলল, উজান, তুমি কি করছো? ওকে আটকাচ্ছ কেন? ওদিকে পুষ্প ওদের এই ন্যাকামো তোয়াক্কা না করে নিজের কাজে হাঁটা ধরল। উজান পুষ্পের পেছন ধরতে গেলে শিলা পেছন থেকে তার হাতটা শক্ত করে ধরে বলল, আমি ওই মেয়েটার পেছনে তোমাকে যেতে দিব না উজান, তুমি আমার সাথে থাকবে, শুধু আমার সাথে। ওইদিকে রায়হান উজানের অপেক্ষা না করে পুষ্পের পেছন পেছন চলে গেল। তার বস শিলা নামক জালে আটকে গেছে, তাই তাকে এবার পুষ্পের পেছন ধরতে হবে, সেটা রায়হান বুঝে গেছে। উজান তাকিয়ে দেখলো পুষ্প মুহূর্তে যেন ভিড়ের মধ্যে হারিয়ে গেল। মনে মনে বলল, পুষ্প কি এখানে শপিং করতে এসেছে নাকি অন্য কোনো কাজে? এসব ভেবে আবারও এগিয়ে যেতে চাইলো, আর তখনই আবার শিলার হাতে টান পেল। উজান এবার খুব বিরক্ত নিয়ে শিলার হাত থেকে নিজের হাতটা ছাড়িয়ে নিয়ে দাঁতে দাঁত চেপে বলল, কি সমস্যা তোমার? মাথা খারাপ হয়ে গেছে নাকি? তুমি কেন ওই মেয়েটার পিছে পিছে যাচ্ছ? ওই মেয়েটা আমার বউ, ক্লিয়ার? কিন্তু তুমি তো আমাকে ভালোবাসো। উজান যাওয়ার জন্য পা বাড়িয়েও আবার থেমে গেল। শিলার দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলল, বেশ নাটক শিখেছো তাই না? তুমি যে এতটা নাটক করতে পারো আগে জানতাম না। এমন একটা ভাব দেখাচ্ছ যেন তুমি খুব অবুঝ। আমি যে বিয়ে করে নিয়েছি সেটাও বুঝতে পারছো না তুমি। আর তোমার ওই নষ্টামির কারণে আমি যে তোমাকে ছেড়ে দিয়েছি সেটাও বুঝতে পারছো না, তাই না? না, আমি কিচ্ছু বুঝতে চাই না, আমি শুধু তোমাকে চাই। তুমি আমাকে ভালোবাসো। আমি তো ক্ষমা চেয়েছি তোমার কাছে, তবু কেন তুমি এমন করছো? আর কার জন্যই বা করছো? ওই শ্যামলা মেয়েটার জন্য? তোমার পাশে কি ওকে মানায় কখনো? আমি কি তোমাকে দায়িত্ব দিয়েছি আমার পাশে কাকে মানাবে না মানাবে সেটা ঠিক করতে? আর যদি বলি ওর গায়ের রঙই আমার পছন্দ, হতে পারবে ওর মতো? হয়ে দেখাও, তারপর না হয় তোমাকে বিয়ে করে নেব। এ কথা বলে উজান চলে যেতে চাইলে শিলা আবারও বলল, কিন্তু আগে তো তুমি বলনি তোমার শ্যামলা মেয়ে পছন্দ। আবারও থেমে গেল উজান। শিলার সামনে গিয়ে শিলার হাতটা ধরে বলল, বুঝতে পারিনি ওই শ্যামলা গায়ের রঙে যা আছে তা এই ফর্সা টুকটুকে গায়ের রঙেও তা নেই। এই কথা বলে উজান শিলার হাত ছেড়ে দিয়ে চলে গেল। শিলা উজানের যাওয়ার দিকে তাকিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে মনে মনে বলল, এত সহজে আমি তোমাকে ছেড়ে দেবো না উজান চৌধুরী, তা আবার ওই কালো মেয়েটার জন্য। পুষ্প ফোনে কথা বলতে বলতেই থার্ড ফ্লোরে উঠে গেল। মেয়েটা থার্ড ফ্লোরে রেস্টুরেন্টের ভেতরে বসে তার জন্য অপেক্ষা করছে। পুষ্পের পেছন পেছন রায়ানও থার্ড ফ্লোরে চলে এলো। পেছন পেছন ডাকতে ডাকতে বলল, ম্যাম, ম্যাম প্লিজ শুনুন ম্যাম। ফোনে কথা বলার সময় এই আওয়াজটা তার পেছন থেকেই আসছিল, কিন্তু পুষ্প ভেবেছিল হয়তো লোকটা অন্য কাউকে ডাকছে, কিন্তু এবার লোকটা খুব নিকটে আসায় বুঝতে পারলো তাকেই ডেকেছে। পুষ্প পেছনে ফিরে ভ্রুকুচকে তাকিয়ে বলল, কাকে ডাকছেন আপনি? আপনাকে ম্যাম। কিন্তু কে আপনি? জি বস, ও সেটাই বলে। বস মানে উজান চৌধুরীর পিএ আমি। ও, তার জন্যই বসের মধ্যে এমন তার ছেঁড়া? কোথায় তার ছেঁড়া ম্যাম? মাথায়। জি বস, ও সেটাই বলে। কিন্তু আপনার বসেরও তো একই অবস্থা। এই কথা বলেই পুষ্প হাঁটা ধরল।
রায়হানও তার পাশেই হাঁটা ধরলো। রায়হান পুষ্পের সাথে সাথে পা মিলিয়ে হাঁটতে হাঁটতে বলল, জি, সেটা স্বাভাবিক। উজান চৌধুরী আমার বস, তাই ওনার কাছে আমার মাথার তার সেরা মনে হয়। আর যেহেতু ওনার বস আপনি, তাই আপনার কাছেও মনে হওয়া অস্বাভাবিক কিছু নয়। আপনি কি বলছেন আমি কিচ্ছু বুঝতে পারছি না, কিন্তু আপনি আমাকে ম্যাম বলে কেন ডাকছেন? কারণ আপনি বসের ওয়াইফ, আপনাকে তো ম্যাম বলেই ডাকবো। কিন্তু আপনার বসের তো অনেকগুলো ওয়াইফ, কয়জনকে ম্যাম বলে ডাকবেন? রায়হান বোকা বোকা চেহারা করে বলল, কিন্তু আমার বসের তো একটাই ওয়াইফ, সেটা আপনি। হ্যাঁ, দুর্ভাগ্যক্রমে আমি হয়তো লিগ্যাল, কিন্তু আনলিগেলও তো আছে অনেকে, আমি তাদের কথা বলছি। রায়হান মাথা নুইয়ে লাজুক হেসে বলল, আসলে কি হয়েছে ম্যাম, ওই শিলা ম্যাম আছে না? কে শিলা? ওই যে ওই ম্যামটা। ও হ্যাঁ, আপনার বসের ফিউচার ওয়াইফ। জি বস, শিলা ম্যামকে কথা দিয়েছেন উনি যখন দ্বিতীয় বিয়ে করবেন তখন শিলা ম্যামকেই করবেন। এ কথা বলে রায়হান জিহ্বায় কামড় দিয়ে আস্তে করে বলল, এই যা কথাটা বলে কি ভুল করে ফেললাম? যেহেতু পুষ্প রায়হানের পাশেই হাঁটছিল, তাই পুষ্প রায়হানের আস্তে বলা কথাটাও শুনে ফেলল। পুষ্প বলল, না, ভুল করেননি, ঠিকই করেছেন। আর তাছাড়া উনি একটা বিয়ে কেন, 10টা বিয়ে করলেও আমার তাতে কিচ্ছু যায় আসবে না। আপনার খারাপ লাগবে না ম্যাম? 1%ও না। কি বলছেন ম্যাম? আপনি জানেন বসকে কত সুন্দরী সুন্দরী মেয়েরা পছন্দ করে? হ্যাঁ, সুন্দরী মেয়েরা পছন্দ করতে পারে, কিন্তু এই কুৎসিত মেয়ে করতে পারে না, কারণ আমি ওনার লেভেলের না, সেটা ওনার ধারণা। কিন্তু সত্যি কথা কি জানেন, উনি অ্যাকচুয়ালি আমার লেভেলের না। পুষ্প এবার থেমে গেল, কারণ সে রেস্টুরেন্টের সামনেই চলে এসেছে। পুষ্প রায়হানের দিকে ঘুরে তার মুখোমুখি দাঁড়িয়ে বলল, সুন্দরী নারীকে সব পুরুষরাই ভালোবাসতে চায়, আর সুদর্শন পুরুষকেও সব নারীরাই পেতে চায়। কিন্তু একটা কালো কিংবা শ্যামবতী মেয়েকে কয়জনে বলে ডার্ক ইজ বিউটিফুল? এত সুন্দরের মাঝে যে পুরুষ এক শ্যামবতী সুন্দরকে প্রশংসা করে বলে তুমি সুন্দর, সে আসলেই প্রকৃত সুন্দর আর ভালোবাসার পুরুষ। আর সেই পুরুষ অন্তত আপনার বস নয়, তাই উনিও আমার লেভেলের নয়। এই কথা বলে পুষ্প চলে যেতে গিয়েও আবারও থেমে গিয়ে রায়হানের দিকে তাকিয়ে বলল, আর হ্যাঁ, আমাকে আর কখনো ম্যাম বলে ডাকবেন না। যাদের ম্যাম বলে ডাকলে খুশি হয় তাদেরকেই ডাকবেন। আবার যদি দেখা হয় তাহলে ছোট বোন মনে করে নাম ধরে ডাকবেন। আমার আর আপনার গায়ের রংটাও সেম, তাই বড় জোর আমরা ভাই বোন হতে পারি। এই কথা বলে পুষ্প হেসে রেস্টুরেন্টের ভেতর ঢুকে গেল। রায়হান তাকিয়ে রইল পুষ্পের যাওয়ার দিকে। পুষ্পর শেষের বলা কথাটা রায়হানের মনে গেঁথে গেছে। উজানের বিয়ে হওয়ার সুবাদে অনেক বড়লোক বাপের মেয়েদের সাথেই তার প্রয়োজনের তাগিদে কথা বলতে হয়েছে। সবাইকে ম্যাম বলেই সম্বোধন করে এসেছে, কিন্তু এখন পর্যন্ত কেউ তাকে বলেনি তাকে ম্যাম না বলে ডাকতে। কিন্তু যে তার বসের বউ, সে কিনা তাকে বলল ছোট বোন মনে করে নাম ধরে ডাকতে। রায়হানের নিজের কোনো বোন নেই, তাই বোনের ভালোবাসা তার জানা নেই। কিন্তু আজ এই মেয়েটার কথা শুনে অজান্তেই মনের কোথাও যেন নিজেকে একজনের ভাই বলে মনে হচ্ছে। চোখ ছলছল করে উঠল রায়হানের। ঠিক সেই সময় উজান হন্তদন্ত ভয়ে ছুটে এসে দাঁড়ালো রায়হানের পাশে। রায়হান তড়িঘড়ি করে নিজের চোখের কোণে লেগে থাকা পানিটুকু মুছে ফেলল। উজান আশেপাশে তাকিয়ে পুষ্পকে দেখতে না পেয়ে বলল, রায়হান, পুষ্প কোথায়? পুষ্প মানে ম্যাম রেস্টুরেন্টের ভিতর। উজান রেস্টুরেন্টের ভেতরে গিয়ে দেখে পুষ্প একটা মেয়ের সাথে বসে কথা বলছে। মেয়েটাকে যেহেতু উজান চিনে না, তাই বুঝতেও পারছে না তারা কি কথা বলছে। তবে এটা ভেবে নিশ্চিন্ত হলো পুষ্প একটা মেয়ের সাথে বসে আছে। উজান পুষ্পকে এখন আর বিরক্ত করতে চাইল না, যেহেতু তার বউটা ভার্সিটিতে পড়ে, হয়তোবা এই মেয়েটা তার ফ্রেন্ড হবে। তাই এসব না ভেবে উজান শপিং মল থেকে বেরিয়ে নিজের গাড়িতে গিয়ে বসলো। অপেক্ষা করতে লাগলো তার কালো গোলাপের জন্য। শপিং মল থেকে বেরিয়ে এলেই গাড়িতে তুলে ফেলতে হবে, না যেতে চাইলে কোলে করে তুলতে হবে। বউটাকে একটু চুমু খেতে ইচ্ছে করছে, বেডরুমে তো আর যাবে না, তাই চুমু খাওয়ার জন্য এই গাড়িটাই শ্রেয়। এইসব ভেবে এই মনে মনে হাসলো উজান। উজান গাড়ির পেছনের সিটেই বসে আছে, আর রায়হান ড্রাইভিং সিটে বসে কিছুটা অভিমানী কণ্ঠে বলল, বস, আমি যদি আগে জানতাম আপনি ম্যামকে এত ধারালো টাইপের কথা বলে ওনার মনে কষ্ট দিবেন, তাহলে আমি কখনোই আপনাকে গিয়ে বলতাম না ম্যাম এই শপিং মলে আছে।
রায়হানের কথা শুনে উজানের মনে বউকে আদর করার যেটুকু লোভ জেগেছিল ফুস করে সেটুকুও নিভে গিয়ে অনুশোচনা জাগলো। কিন্তু উজান রায়হানকে তা বুঝতে না দিয়ে ঝাড়ি দিয়ে বলল, তোমার মোটা মাথায় এসব ঢুকবে না। আমার ধারালো কথায় ওর মনে জেদ আর সাহস যোগাবে। আমার সদ্য বিয়ে হওয়া বউকে বিয়ের আসরেই একা ফেলে এসেছি রায়হান। সেটা এমনি এমনি নয়, ওকে তেজি আর আত্মবিশ্বাসী দেখতে। আর বাকি সব কিছু তো তুমি জানো। বস, ম্যামকে কি সবটা জানানো যায় না? ওনাকে সব কিছু খুলে বলা যায় না যে আপনি কেন ওনাকে গোপন রাখতে চাচ্ছেন? হ্যাঁ রায়হান, আমি পুষ্পকে সবটা বলতেই পারি, কিন্তু আমি ওকে কিছু বলতে চাই না। পুষ্পর একটা স্বপ্ন আছে রায়হান, ও একজন বড় লয়ার হবে। আর লয়ারদের নিজের প্রতি আত্মবিশ্বাসী না হলে চলে না। আমি চাই ও একা চলতে শিখুক, নিজের প্রতি আত্মবিশ্বাসী হোক। আর তাছাড়া আমার এই দুটানা জীবনের মধ্যে আমি এখন আর এই মুহূর্তে ওকে জড়াতে চাই না। আমি এখন রাত জাগা কালো পাখি। আমি পারবো না ওকে সত্যটা জানাতে, তাই থাকুক আমার কালো গোলাপ আমার থেকে দূরে। কিন্তু ম্যাম তো আপনাকে ভুল বুঝছে। বুঝতে দাও, ও জানুক আমি ওকে পছন্দ করি না। আর তাতেই ও নিজেকে আরো বেশি করে তৈরি করবে। আর আমি আড়ালে থেকেও সবসময় ওর পাশে থেকে যাব। কিন্তু আপনি তো বলেছিলেন আপনি ম্যামকে ভালোবাসেন না। ভালোবাসার সংজ্ঞা কি রায়হান? আমি সত্যি বুঝতে পারি না ভালোবাসা কাকে বলে। যখন শিলা আমার জীবনে ছিল তখন ভালো লাগতো ওকে, ওর সাথে কাটানো সময়টুকু ভালো লাগতো। মনে করেছিলাম এটাই হয়তো ভালোবাসা। কিন্তু যখন ওর সম্পর্কে সবকিছু জানলাম তখন খুব ঘৃণা হলো ওর প্রতি। একটা মানুষকে ভালোবেসেও কি তাকে ঘৃণা করা যায়? দিব্যি তাকে ভুলে থেকে দিন কাটানো যায়? আফসোসের ছিটাফোটাও কি হয় না তার জন্য? কিন্তু আমার তো শিলার জন্য এর একটাও হয়নি। তাহলে ভালোবাসা কাকে বলে? আমার মতো নগণ্য একজন মানুষের মুখে ভালোবাসার সংজ্ঞা দেওয়া ভুল। কিন্তু তারপরেও আমার কাছে মনে হয় সব ভালো লাগা ভালোবাসা নয়। কিন্তু ভালোবাসতে গেলে ভালো লাগাটা জরুরি। হয়তো অনেকে বলে প্রথম দেখাতেই ভালোবাসা, আমার কাছে কিন্তু সেটা মনে হয় না। ভালো লাগা থেকেই আস্তে আস্তে ভালোবাসার সৃষ্টি হয়। যার প্রতি ভালোবাসা থাকবে তার প্রতি ভালো লাগা থাকতে বাধ্য। কিন্তু যাকে ভালো লাগবে তার প্রতি ভালোবাসা নাও থাকতে পারে। এই দুটি শব্দের মধ্যে সূক্ষ্ম অনুভূতির পার্থক্য আছে। এখানে আমরা প্রত্যেককে ভুল করে ফেলি। রায়হানের কথা শুনে উজানের মনের ভেতর এক অদ্ভুত ধারণা সৃষ্টি হলো। সে বলল, ঠিক বলেছ রায়হান। কোনো মানুষের সৌন্দর্য দেখে বা মানুষের মধ্যে কোনো ভালো গুণ দেখে কারোর প্রতি ভালো লাগা তৈরি হয়, কিন্তু ভালোবাসা যখন হয় তখন এগুলো খুব নগণ্য মনে হয়। মানুষটাই তখন সবচেয়ে বড় মনে হয়। আসলে ভালোবাসা মানে অদ্ভুত এক অনুভূতি। ভালোবাসা মানে না পাওয়ার বেদনা। ভালোবাসা মানে হারানোর ভয়। না পেয়ে হৃদয়ের রক্তক্ষরণ। ভালোবাসা মানে অজান্তে ভালো লাগা। ভালোবাসা মানে দুজনের মিলন। ভালোবাসা মানে জোর নয়, স্বেচ্ছায় কাছে আসা। উজানের মুখে ভালোবাসার সংজ্ঞা শুনে রায়হানের মুখে হাসি ফুটে উঠল। রায়হান বলল, নিজেই তো বলেন ভালোবাসার সংজ্ঞা জানেন না, আর এখন নিজেই ভালোবাসার সংজ্ঞা দিয়ে দিলেন। একজন মানুষ তখনই ভালোবাসার সংজ্ঞা দিতে পারে যখন সে প্রেমে পড়ে, কাউকে ভালোবাসে। আপনি সত্যি ম্যামকে ভালোবেসে ফেলেছেন বস? উজানের মুখে হাসি ফুটে উঠল। সে হাসিটা আরো তৃপ্তি পেল যখন বাইরে তাকিয়ে দেখলো পুষ্প শপিং মল থেকে বেরিয়ে আসছে। উজান সঙ্গে সঙ্গে গাড়ি থেকে নেমে পড়ল। পুষ্পের দিকে এগিয়ে যেতে দেখে পুষ্প অন্য একটা গাড়িতে উঠে পড়ে। ভ্রুকুচকে শুধু তাকিয়ে রইল উজান। কিন্তু তখন অবাক হলো যখন দেখলো ওই গাড়ির ড্রাইভিং সিটে নিবিড় খন্দকার বসে আছে। নিবিড়ের পাশেই পুষ্প বসে আছে। নিবিড় পুষ্পকে নিয়েই চলে গেল গাড়ি করে। উজানের বুকের কোনো এক জায়গায় যেন খুব ব্যথা অনুভব করছে। মনে হচ্ছে সেই জায়গায় রক্তক্ষরণ হচ্ছে। কিন্তু কেন এমন হচ্ছে? সে তো জানে পুষ্প নিবিড়ের আন্ডারে ইন্টার্নি করছে। আর সে তো চাইছিল পুষ্প নিবিড়ের কাছে থাকুক, যাতে উদয়ের মামলার ব্যাপারে পুষ্প সাহায্য করতে পারে। কিন্তু আজ সরাসরি পুষ্পর পাশে নিবিড়কে দেখে তার কেন এত খারাপ লাগছে? নাকি সে একটু বেশিই ভাবছে? পুষ্পকে ভালোবাসে বলেই তো পুষ্পের পাশে কাউকে সহ্য করতে পারছে না।
কিন্তু তার তো এতটা দুর্বল হলে চলবে না। নিবিড় খুব ভালো একজন ব্যারিস্টার। পুষ্প নিবিড়ের কাছে থেকে ইন্টার্নি করছে, এটা পুষ্পের জন্য একটা ভালো সুযোগ। আর তাছাড়া নিবিড় খন্দকার উদয়ের বিপক্ষে কি পদক্ষেপ নেয় সেটা খুব সহজেই জানা যাবে পুষ্প নিবিড়ের সাথে থাকলে। তাই এখন নেগেটিভ চিন্তা ভাবনা মনের মধ্যে ঠাঁই দেওয়া চলবে না, এতে পুষ্প আর উদয় দুজনের জন্যই খারাপ হবে। এইসব ভেবে উজান নিজেকে শান্ত করে গাড়িতে উঠে বসলো। গাড়ি স্টার্ট দাও রায়হান। রায়হানকে বলল। রায়হানও দেখেছে পুষ্প নিবিড়ের সঙ্গে গাড়ি করেই চলে গেছে। বুঝতে পারছে তার বসের মনের মধ্যে কষ্ট হচ্ছে, কিন্তু তার বস বুঝতে পারছে না সে তার বউ আর ভাইয়ের ভালো করতে গিয়ে নিজেরই ক্ষতি ডেকে আনছে। আদালতে দাঁড়িয়ে নিবিড় খন্দকার প্রতিপক্ষ লয়ারের সাথে তর্ক বিতর্ক করেই যাচ্ছে। নিবিড়ের পেছনে সিটে বসে আছে পুষ্প। সে এক দৃষ্টিতে তাকিয়ে আছে নিবিড়ের দিকে। কত সুন্দর প্রতিটা কথা বলার ধরন, কি আত্মবিশ্বাস নিয়ে লড়ে যাচ্ছে প্রতিপক্ষের সাথে। কথা বলতে বলতে পুষ্পের দিকে চোখ পড়ল নিবিড়ের। তার দিকে পুষ্পকে এভাবে তাকিয়ে থাকতে দেখে মুখে সেটা প্রকাশ না করে ও মনে মনে হাসল নিবিড়। আজ প্রথম পুষ্প কোর্টে এসেছে। এই কোর্টকে নিয়ে তার কত জল্পনা কল্পনা। একদিন সেও নিজেকে ঠিক এমন একটা জায়গায় নিয়ে আসতে চায় যেখানে স্বয়ং জাজের সামনে দাঁড়িয়ে আছে দুজন প্রতিনিধি। হয়তো একজন লড়ছে সত্যের পক্ষে, অন্যজন সত্যের বিপক্ষে। অনেকক্ষণ তর্ক বিতর্কের পর শেষ পর্যায়ে রায় এলো নিবিড়ের পক্ষে। কোর্টের কাজ শেষে নিবিড়, পুষ্প আর রাহাত সহ তার ক্লায়েন্টরা বাইরে বেরোতেই সাংবাদিকরা ঘেরাও করে ধরল নিবিড়কে। যেহেতু কেসটা খুব চাঞ্চল্যকর ছিল, তাই এটা নিয়ে একটু উৎসুক সবাই। নিজের ছেলেকে খুন করার দায়ে বাবার উপর সেই খুনের দায় পড়েছিল, কিন্তু নিবিড় প্রমাণ করে দিল এই কেসে বাবা নির্দোষ। খুনটা বাবা করেনি, করেছিল তারই প্রেমিকা। হ্যাঁ, সেই মেয়েটা যার সাথে পুষ্প ওই দিন রেস্টুরেন্টে দেখা করেছিল। নিবিড়ের সাথে প্রথম থেকে এই মেয়েটাকে সন্দেহ হয়েছিল, তাই পুরোপুরিভাবে শিওর হওয়ার জন্য পুষ্পকে সব শিখিয়ে পড়িয়ে পাঠিয়েছিল মেয়েটার কাছে। পুষ্প নিবিড়ের কথা মতো মেয়েটার কথা বলা, চাল চলন সব লক্ষ্য করেছিল। একজন অপরাধীর কথা বলার ধরন দেখেই পুলিশ কিংবা লয়ার খুব সহজেই বুঝতে পারে যে সে একজন অপরাধী। সাংবাদিকদের মধ্যে একজন নিবিড়কে প্রশ্ন করলো, যেহেতু এই কেসের সব সাক্ষী প্রমাণ আপনার মক্কেলের বিপক্ষে ছিল, কিন্তু তারপরও আপনি কি করে বুঝতে পেরেছিলেন আপনার মক্কেল নির্দোষ হতে পারে? আর কি বুঝেই এই হেরে যাওয়া কেসটা হাতে নিয়েছিলেন? নিবিড় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলল, রক্তের সম্পর্কের চেয়ে আর বড় কোনো সম্পর্ক হতে পারে না। আমার কাছে সেটাই মনে হয়। বাবার রক্ত বইছে ছেলের শরীরে, আর সেই বাবা কি করে তার নিজের ছেলেকে খুন করতে পারে? আমি কোনো প্রমাণ নই, বরং পুরোপুরি বিশ্বাসের ওপর কেসটা হাতে নিয়েছিলাম। আরেকজন সাংবাদিক বলল, আপনারা তো দেখেছেন, আমি প্রমাণ করে দিলাম, তাই আমার বিশ্বাসই সঠিক। আমার কাছে মনে হয় পৃথিবীতে সবাই বেইমানি করতে পারে, কিন্তু রক্ত কখনো রক্তের সাথে বেইমানি করতে পারে না। পেছন থেকে আরেকজন সাংবাদিক বলে উঠল, আপনার মা আর বোনের খুনের ব্যাপারে কিছু জানতে পারলেন? এই কেসটাও তো অনেক দিন যাবৎ ঝুলে আছে। সবাই অপেক্ষা করছিল আপনার ফিরে আসা অবধি। আপনি ফিরে এসে আপনার মা বোনের আসল অপরাধীকে খুঁজে বের করে শাস্তি পাইয়ে দিবেন। তো কি ভাবলেন সেই কেস সম্পর্কে? নিবিড়ের চোখ মুখ লাল বর্ণ ধারণ করলো। সে তেজি কণ্ঠেই বলল, নতুন করে অপরাধী খোঁজার তো কোনো দরকার নেই। যার উপর দোষারোপ করা হয়েছে সেই আসল অপরাধী, আর আমি সেটা প্রমাণ করে দিব। আমি কেসটা কোর্টে নতুন করে আপিল করেছি। যেহেতু কেসটা অনেকদিন যাবৎ স্থগিত ছিল, তাই কোর্ট একটু সময় নিচ্ছে। আমার আর কিছু বলার নাই। একথা বলে নিবিড় সাংবাদিকদের সামনে থেকে সরে গেল। ফোনের অপর পাশ থেকে লাইভ টেলিকাস্টের মাধ্যমে উজান অফিসে বসে সবটাই দেখলো আর শুনলো। উজান দাঁতে দাঁত চেপে মোবাইলটা শক্ত হাতে চেপে ধরে বলল, ঠিক আছে নিবিড় খন্দকার, তুমি প্রমাণ করো আমার ভাই দোষী, আর আমিও প্রমাণ করে দিব আমার ভাই নির্দোষ। দেখি কে জিতে। নিবিড়ের অফিসেই প্রথম দিন পুষ্পকে যখন নিবিড় বলেছিল কোনো এক নরপশু তার মা আর বোনকে তার আর তার বাবার কাছ থেকে কেড়ে নিয়েছে, ওই দিন পুষ্প বুঝতে পেরেছিল হয়তো নিবিড়ের মা বোনের সাথে কেউ খারাপ কিছু করেছে। কৌতূহল জেগেছিল মনে যে কি হয়েছিল, কে সেই মানুষটা, কিন্তু জিজ্ঞেস করতে পারেনি পুষ্প। সব ঘটনাগুলো মনে হলে মানুষের মনও খারাপ হয়ে যায়, তাই পুষ্প চাইছিল না কারো মন খারাপ করতে। এই যে আজ নিবিড়ের মনটা খারাপ হয়ে গেল।
নিজের কেস যেতে যতটা না খুশি হয়েছিল, এক সাংবাদিকের প্রশ্নে সেই খুশিটা ম্লান হয়ে গেল। নিবিড়ের মুখ দেখেই সেটা স্পষ্ট। গাড়ি চলছে নিবিড়ের বাড়ির উদ্দেশ্যে। যেহেতু বাড়ি আর অফিসের গন্তব্য একই, নিবিড় চুপচাপ জানলার দিকে মুখ করে বাইরে তাকিয়ে আছে। পুষ্প তার পাশেই বসে আছে, ড্রাইভারের পাশেই বসে আছে রাহাত। নিবিড়কে চুপ থাকতে দেখে হয়তো সবাই চুপ করেই আছে। নিবিড় এবার স্বাভাবিক হয়ে বাইরের দিক থেকে চোখ সরিয়ে পাশে বসে থাকা পুষ্পের দিকে তাকালো। তাকিয়ে দেখে পুষ্প কারোর সাথে ফোনে চ্যাট করছে। নিবিড় ফোনের দিকে তাকিয়ে বলল, কার সাথে চ্যাট করছো? হঠাৎই করে গম্ভীর গলায় কথাটা বলাতে কেঁপে উঠল পুষ্প। পুষ্পকে এভাবে ভয় পেতে দেখে নিবিড় হেসে বলল, এতটা ভীতু তুমি? না, আসলে হঠাৎ করে কথাটা কানে বাজলো তো তাই। তুমি অনেক ভালো কাজ করেছো। তুমি ঠিকঠাক ইনফরমেশন এনে দিয়েছো বলেই আমার কেসটা জিততে পেরেছি। নিবিড় পুষ্পের প্রশংসা করাতে রাহাত দাঁতে দাঁত চেপে ধরল। মনে মনে বলল, এই প্রশংসাটা আমার পাওয়ার কথা ছিল। মেয়েটা যদি না থাকতো তাহলে স্যার আমাকে এই কাজটা করতে পাঠাতেন, আর স্যার আমার প্রশংসা করতেন, কিন্তু স্যার এখন ওর প্রশংসা করছে। পুষ্প নিবিড়কে বলল, আমি তো শুধু আপনার কথা মতো কাজটা করেছি, আপনিই তো আমাকে সবকিছু শিখিয়ে দিয়েছিলেন। হাসলো নিবিড়, আবারও বলল, আজ কোর্টে যাওয়ার জন্য তো তোমার ভার্সিটির ক্লাস মিস হয়ে গেল। কোনো সমস্যা নেই, আমি আমার ফ্রেন্ডের থেকে সব নোটস নিয়ে নিব। সেই ব্যাপারেই আলাপ করছিলাম ওর সাথে। আমার অনেক দিনের ইচ্ছে ছিল সরাসরি কোর্টে বসে দুজন লয়ারের যুদ্ধ দেখব। রাহাত সামনে থেকেই ফিক করে হেসে উঠল, ঠাট্টা করেই বলল, স্যার কোর্টে বসে থাকা সবাই দেখলো আপনি বিপক্ষের সাথে তর্ক করছেন, কিন্তু পুষ্প মনে হয় আপনাকে যুদ্ধ করতে দেখেছে। তো পুষ্প, স্যারের সাথে ডাল তলোয়ার কিছু ছিল কি? তাকে নিয়ে এভাবে মজা করতে দেখে পুষ্প অসহায় চোখে তাকালো নিবিড়ের দিকে। নিবিড় হেসে পুষ্পকে রাহাতকে দেখিয়ে চোখে ইশারা করলো। আসলে নিবিড় পুষ্পকে বোঝাতে চাইছিল সে নিজেই রাহাতকে কিছু বলুক। নিবিড়ের চোখ দেখে পুষ্প রাহাতকে বলল, হ্যাঁ ছিল তো, তবে ঢাল তলোয়ার নয়, সত্য আর আত্মবিশ্বাস, এই দুইটাই সব থেকে বড় অস্ত্র। রাহাত চুপ করে গেল। নিবিড় পুষ্পর দিকে তাকিয়ে হাসলো। নিবিড় মনে মনে বলল, আমি একটু বাইরে যেতে পারি? আপনি যদি অনুমতি দেন তাহলেই যাব। মালার কথায় ভ্রু কুচকালো উদয়, বলল, তুমি কোথায় যাবে মালা? তোমার সঙ্গে কি কেউ যাবে? হ্যাঁ, উর্মি যাবে। কোথায় যেতে চাইছো? পুষ্পর কাছে। অবাক হলো উদয়, অবাক হয়েই বলল, পুষ্পর কাছে মানে? তুমি কি গোলাপগ্রামে যেতে চাইছো? না, পুষ্প ঢাকা এসেছে। উর্মি বলেছে পুষ্প আর পুলক ঢাকায় ভর্তি হয়েছে। মানে পুষ্প ঢাকায়? তুমি সেটা আগে থেকে জানো, তাহলে আমাকে বলনি কেন? আর বাড়ির সবাই জানে সেটা? না, কেউ জানে না, আমি কাউকে বলিনি। আসলে আমি চাইছিলাম আমি আগে পুষ্পর সাথে দেখা করব, তারপর সবাইকে বলবো। ঠিক আছে, তুমি ওর সাথে দেখা করে এসো আর বলো ওর একটা বড় ভাই আছে যে তার কাছে ক্ষমা চায়। সে যেন তার সে বড় ভাইকে ক্ষমা করে দেয় আর এই বাড়িতে আসে। সে বাড়ির বউ নয়, আমার ছোট বোন হয়ে এই বাড়িতে থাকবে। মালা খুব খুশি হলো উদয়ের কথায়, কিন্তু পরক্ষণে তার মুখ থেকে হাসি মিলিয়ে গেল। কিছুটা অভিমানী কণ্ঠেই বলল, না, ও আসবে না এই বাড়িতে। আমি ওকে এখানে আসতে নিষেধ করব। উদয় ভ্রু কুচকে বলল, তুমি সব কি বলছো মালা? হ্যাঁ, ও এসে কি করবে এখানে? যার স্বামী তাকে ডিভোর্স দিয়ে অন্য মেয়েকে বিয়ে করতে চায়, সে কিসের ভরসায় এই বাড়িতে আসবে? আমি বুঝতে পারছি। ওই দিন শিলার এই বাড়িতে এসে উজান আর তার সম্পর্কের কথাগুলো বলায় তোমার খারাপ লেগেছে। আসলে উজানের সাথে শিলার বিয়ের আগে সম্পর্ক ছিল। একটা সম্পর্কে এত তাড়াতাড়ি ভুলে যাওয়া যায় না মালা। এই যে আমাকে দেখো, সে আর এই পৃথিবীতে নেই, সেটা জেনেও আমি তাকে ভুলতে পারছি না। কিন্তু তুমি তো আমাকে মেনে নিয়েছো। মালা কিছু বলল না, চুপ করেই রইল। উদয় আবারও বলল, আমি জানি এই বিয়েটা শুধু পুষ্পর জন্য করেছো, তাই পুষ্পর প্রতি কোনো অন্যায় তুমি মেনে নিতে পারবে না। মালা, তুমি উজানকে একটু সময় দাও। তুমি এখন ওকে চিনতে পারোনি। ও উপরে যতটা শক্ত, ভিতরে ঠিক ততটাই নরম। আমার বিশ্বাস আমার ভাই কখনো সম্পর্ক ভাঙতে পারে না। আমি মনে প্রাণে দোয়া করি সেটাই হোক। আমি নাই বা ভালো থাকলাম, কিন্তু পুষ্প অন্তত ভালো থাকুক। মালা মুখ ফুসকে এই কথাটা উদয়ের সামনে বলে ফেলল। মালা কি বলেছে বুঝতে পেরে আবারও বলল, না, আমি আসলে আমি জানি মালা, আমি ভালো নেই।
তুমি, আমি জানি মালা, তুমি ভালো নেই। তুমি কেন এখান থেকে চলে যাচ্ছ না? প্লিজ চুপ করুন আপনি, আমি কখনোই এখান থেকে যাব না। এই কথা বলেই মালা ঘর থেকে বেরিয়ে গেল। মালা যে চলে গেছে সেটা উদয় বুঝতে পেরেছে। আজকাল এই মেয়েটার উপস্থিতি আর অনুপস্থিতি খুব ভালো করেই টের পায় উদয়। উদয় মনে মনেই বলল, আমার জন্য কতগুলো মানুষের জীবন নষ্ট হয়ে গেল, শুধুই আমার জন্য। উর্মি আর মালা কলেজে ঢুকে অফিস রুমে গিয়ে পুষ্পের খোঁজ করতেই তাদেরকে বসিয়ে পুষ্পকে খবর দিতে লোক পাঠানো হলো। কিছুক্ষণ পর লোকটা এসে বলল পুষ্প আজ ভার্সিটিতে আসেনি। মালা আর উর্মি দুজনেরই মন খারাপ হয়ে গেল। বাড়িতে মিথ্যে কথা বলে উর্মি মালাকে নিয়ে এসেছিল, আর ওইদিকে মালা ও উদয়কে একা ফেলে খুব আশা করে এসেছিল পুষ্পর সাথে দেখা করতে, কিন্তু দেখা তো হলো না। মালা উর্মিকে বলল, উর্মি তোমার কলেজে চলো, ওখানে গেলে নিশ্চয়ই পুলককে পাওয়া যাবে। চলো। মালা আর উর্মি কলেজে চলে গেল। মালা, উর্মি আর পুলক কলেজের পুকুর পাড়ে বড় গাছটার নিচে গিয়ে বসলো। মালা আর পুলক দুজনেই কিছুটা ইমোশনাল হয়ে যায়। মালা কাঁদতে কাঁদতেই বলল, আমি জানি তোরা সবাই আমার ওপর খুব রাগ করে আছিস। তোমার ওপর কারো রাগ নেই মালা আপু। তাহলে ঢাকা থেকেও আমাকে একবারও দেখতে গেলি না কেন? অন্তত তোরা কোথায় আছিস সেটা তো আমাকে জানাতে পারতিস। ওই অহংকারী মানুষ ভর্তি তোমার ওই শ্বশুর বাড়িতে আমি পা রাখতে চাই না। আর তোমাকে জানোয়ার কথা আপু নিষেধ করেছিল। নিজের পরিবারকে অহংকারী বলায় উর্মি বিরক্ত হয়ে দাঁতে দাঁত চেপে পুলকের দিকে তাকালো। পুষ্প নিষেধ করেছে এই কথা শুনে মালা বলল, হ্যাঁ ও তো নিষেধ করবেই, ও তো আমার উপর খুব রাগ করে আছে, খুব অভিমান করে আছে আমার উপর, তাই তো ফোন করলেও ফোন রিসিভ করে না আমার, আর নিজে থেকে তো একটা বারও আমার কথা মনে করে না। পুলক কিছু বলল না। মালা আবারও বলল, মাঝে মাঝে মামিমার সাথে ফোনে কথা হয়, কিন্তু মামা আমার সাথে কথা বলতে চায় না। আমার ভাগ্যটা দেখ না পুলক, যারা যারা আমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসতো তাদের কাছেই আমি এখন খারাপ হয়ে গেছি। কিন্তু বিশ্বাস কর, আমি কিন্তু পুষ্পর ভালোর জন্যই এই সব কিছু করতে রাজি হয়েছিলাম। আপুর ভালোর জন্য করলে, কিন্তু তোমার ভালোর কথা চিন্তা করলে না মালাপো। তুমি কি মনে করছো আপু আর বাবা তোমার উপর রাগ করে আছে ওই উজান চৌধুরী আপুকে মেনে নেয়নি সেই জন্য? না মালাপু, আপুর অনুশোচনা হয় তোমার জন্য। আপুর কথা চিন্তা করে তুমি একটা অন্ধ ছেলেকে বিয়ে করে নিয়েছো। একটাবার বলনি কাউকে, আর বাবা এই বিয়েতে রাজি ছিল না, কিন্তু তুমি বাবার বিরুদ্ধে গিয়ে ওই বিয়েটা করলে। বাবা তো এই অনুশোচনায় মরছে। বাবা তোমার উপর কোনো দায়িত্বই পালন করতে পারলো না। একটা অন্ধ ছেলের সাথে তোমার বিয়ে দিয়ে নিজেকে অপরাধী মনে করে বাবা, সেই জন্য তোমার উপর বাবা আর আপু অভিমান করে আসে। মালা ভেবেছিল উদয়ের উপর খুনের যে মামলা ঝুলে আছে সে কথা পুলককে বলবে, তাহলে হয়তো সেই কথা শুনে পুষ্প তার সাথে দেখা করবে। কিন্তু এখন এই কথা শুনে মালা আর কিচ্ছু বলল না। উদয়ের উপর খুনের মামলার কথা শুনে বশির হায়াত আর পুষ্প আরো কষ্ট পাবে, তাই মালা চোখের পানি ফেলে দিয়ে বলল, আমি ওনার সাথে খুব ভালো আছি পুলক, আমার কোনো সমস্যা নেই, আমি খুব সুখে আছি। তুই পুষ্প আর মামাকে এই কথা বলে দিস, আমি আজ যাই। এই কথা বলে মালা উর্মিকে নিয়ে চলে গেল। পুলক তাকিয়ে রইল মালার যাওয়ার দিকে। পুলক মনে মনে বলল, আমি কেন জানি মনে হচ্ছে তুমি ভালো নেই মালাপো। কোনো কষ্ট হয়তো লুকিয়ে চলে গেল। আমার দুটো বোনের চোখের পানি এই জন্য এই চৌধুরী বাড়ির দায়ী। যদি কখনো সুযোগ আসে তাহলে এর শোধ আমি নিয়েই ছাড়বো। উজানের ফোনে রিং বেজে উঠল। ফোন হাতে নিয়ে স্ক্রিনে থাকা নামটা দেখে বিরক্তি ছেয়ে গেল উজানের মুখমণ্ডল। ফোন রিসিভ করতে না চাইতেও ফোনটা রিসিভ করলো। বলো। আমি তোমার অফিসের সামনে। তো হয়তো তুমি বেরিয়ে এসো, নয়তো তোমার অফিসের দারোয়ানকে বল আমাকে ঢুকতে দিতে। কি দিনকাল এলো তোমার? নিজে একটা কোম্পানির মালিক হয়ে আজ অন্য একটা কোম্পানির দারোয়ানের কাছে নিষেধ মানতে হচ্ছে। নিজেকে এতটা ছোট কেন করছো? তোমার জন্য করছি। তুমি আমাকে আজ এই জায়গায় নামিয়েছো উজান চৌধুরী, পাগল বানিয়েছো তুমি আমাকে। আমার একটা ভুলের জন্য তুমি আমাকে ক্ষমা করতে পারছো না। আমার ইমোশন নিয়ে খেলা করছো তুমি। রাস্তা দাঁড় করিয়েছ, ভিখারি সাজিয়েছ আমায়, আমার প্রেমের ভিখারি। চুপ করো শিলা, খুব বড় বড় কথা বলছো। যাকে ভালোবাসো তার আড়ালে অন্য পুরুষের সাথে বেড শেয়ার করে আবার বলছো আমাকে তুমি ভালোবাসো। এভাবে অফিসের সামনে রাস্তায় দাঁড়িয়ে সিন ক্রিয়েট করো না।
অন্তত তোমার বাবার কথা চিন্তা করো। এসব করা বন্ধ করো। তুমি কি ভুলে গেছো তোমার বাবা একজন সম্মানিত মানুষ? আমি কিচ্ছু বুঝতে চাই না, আমি শুধু তোমাকে চাই। আমার আগের উজানকে চাই, যে শুধু আমাকে চাইতো। হ্যাঁ, চাইতাম তোমাকে, কিন্তু সেই চাওয়ার মূল্য রাখোনি। প্লিজ চুপ করো, এক কথা বারবার ভালো লাগে না আমার। আমারও তো ভালো লাগে না, আর তোমাকেও ভালো লাগে না। হ্যাঁ, এখন আমাকে ভালো লাগবে কেন? এখন অন্য মেয়ে পেয়ে গেছো না? আরে তোমার তো কালো আর ফর্সার কোনো যায় আসে না, তোমার তো প্রয়োজন ইনটেক মেয়ে। মুখ সংযত রেখে কথা বলো শিলা। আমি এত কথা বলতে চাই না। তুমি আমাকে অফিসে ঢুকতে দেবে নাকি আমি তোমার বউয়ের কাছে যাব? ওর কাছে গিয়ে কি করবে তুমি? কিছু দেখাবো ওকে। উচ্চস্বরে হাসলো উজান, দাঁতে দাঁত চেপে বলল, তোমার মতো আমার কোনো লিঙ্ক নেই যে আমার বউকে সেটা দেখাবে তুমি। আছে নাকি নেই সেটা দেখলেই বুঝতে পারবে। আমি যাচ্ছি। এই দাঁড়াও। শিলা দাঁড়িয়ে গেল। আমি রায়হানকে পাঠাচ্ছি। এই কথা বলে উজান ফোন রেখে দিল। শিলা কুটিল হাসি দিল। অল্প কিছুক্ষণের মধ্যে রায়হান এসে শিলাকে অফিসের ভেতর নিয়ে গেল। অফিসে ঢুকেই শিলা উজানের কেবিনে ঢুকে গেল। উজান জানলার পাশেই দাঁড়িয়ে আছে। শিলা দৌড়ে গিয়ে উজানকে জড়িয়ে ধরল। উজান শিলাকে নিজের কাছ থেকে ছাড়ানোর চেষ্টা করে বলল, প্লিজ শিলা, ভালো লাগে না আমার এইসব। শিলা মাথা তুলে উজানের দিকে তাকিয়ে হেসে বলল, কিন্তু আগে তো ভালো লাগতো, আর সেই সুযোগটাই তো কাজে লাগিয়ে আমি প্রমাণ রেখে দিয়েছি। উজান ভ্রু কুঁচকে বলল, কিসের প্রমাণ? শিলা উজানকে ছেড়ে দিয়ে নিজের ব্যাগ থেকে কিছু ছবি বের করে উজানকে দেখিয়ে বলল, তোমার বদনাম করতে আর তোমার বউকে কষ্ট দিতে কোনো ভিডিও লিংক লাগবে না আমার, শুধু এই একটা ছবি যথেষ্ট। উজান ছবিগুলো উল্টে পাল্টে দেখছে। উজান আর শিলার কিছু রোমান্টিক মুহূর্ত। উজান আর শিলা যখন রিলেশনে ছিল তখন একটু একটু কাছে আসা হতো তাদের। যদিও শিলা উজানের আরো বেশি কাছে আসতে চাইতো, কিন্তু উজান একটু জড়িয়ে ধরা আর একটু লিপকিস এটুকুর মধ্যেই সীমাবদ্ধ থাকতো। সেই সব মুহূর্তেরই ছবি ক্যামেরাবন্দি করে নিয়েছে শিলা। যদিও অন্য সময় এই ছবিগুলোতে কোনো যায় আসতো না উজানের, মিডিয়ায় একটু একটু মাতামাতি হতো এইটুকুই। কিন্তু এখন উজানের চিন্তা হচ্ছে, এই ছবিগুলো যদি মিডিয়ায় ছড়িয়ে পড়ে তাহলে তার সিআইডি চাকরির ক্ষতি হতে পারে। যতই সে সিক্রেটে থাকুক, কিন্তু তারপরও সে একজন ক্রাইম ব্রাঞ্চের লোক। এসব ভেবে উজান দাঁতে দাঁত চেপে বলল, এই ছবিগুলো কখন তুলেছিলে তুমি, আর কেনই বা তুললে? মিস করতাম তোমাকে। যখন তুমি আমার থেকে দূরে থাকতে তখন আমাদের এই সময়টুকু খুব মিস করতাম আমি। তাই এই মুহূর্তগুলো স্মৃতি করে রাখার জন্য আড়ালে মুহূর্তগুলোকে ক্যামেরা বন্দি করেছিলাম, কিন্তু ভাবতে পারিনি এভাবে কাজে লেগে যাবে। কি কাজে লাগবে? তোমার বউকে দেখাবো। দেখাও গিয়ে। ও কষ্ট পাবে। পাক, আমি তো চাই ও কষ্ট পাক। মানে উজান চৌধুরীর বউকে সব কষ্ট যন্ত্রণা সহ্য করা শিখতে হবে। তুমি যাও, ওকে গিয়ে এই ছবিগুলো দেখিয়ে বলো, আমি শুধু তোমার সাথে এতটুকু নয়, আরো অনেক কিছু করেছি। ওকে ভিতরে ভিতরে এমন যন্ত্রণা দাও যাতে ও কষ্ট পেতে পেতে এমন একটা শক্ত মানুষ হয়ে উঠতে পারে, যাতে পরবর্তীতে তোমার মতো মেয়েকে শুধু ওর পায়ে লেগে থাকা কাঁটায় মনে করে, আর কিছু না। যে কাঁটাকে ও শক্ত হাতে পা থেকে উপড়িয়ে ডাস্টবিনে ফেলে দিতে পারে। যাও, গিয়ে বলে এসো। এই কথা বলে উজান টেবিলে থাকা কফির মগে চুমুক দিয়ে আয়েশ করে চেয়ারে বসলো। শিলা অবাক হয়ে গেল উজানের আচরণ দেখে। শিলা উজানের সামনে গিয়ে আবারও বলল, তুমি কি সত্যি চাও আমি তোমার বউকে এই ছবিগুলো দেখাই? তো তুমি কি মনে করেছো আমি ভয় পেয়ে যাব? হাত জোর করে তোমাকে বলবো, না না, আমার বউকে এসব দেখিও না, আমি তোমাকে ভালোবাসবো, বিয়ে করব, তারপরও এই ছবিগুলো আমার বউকে দেখিও না। যাও, এক্ষুনি যাও, এই ছবিগুলো এক্ষুনি গিয়ে দেখিয়ে আসো, দেরি করো না। শিলা দাঁতে দাঁত চেপে উজানের কেবিন থেকে বেরিয়ে গেল। উজান শিলা যাওয়ার দিকে তাকিয়ে মনে মনে বলল, ঘৃণা করুক ও আমাকে, পৃথিবীর সব ঘৃণা ও আমাকে করুক, তারপরও পৃথিবীর সব ভালোবাসা দিয়ে আমি ওর সব ঘৃণা মুছে দিব। পৃথিবীর সব সুখ, সব ভালোবাসা ওর পায়ে ঢেলে দিব।
উদয়ের চোখের অবস্থা দিন দিন খারাপের দিকে যাচ্ছে উজান। আমাদের খুব তাড়াতাড়ি অপারেশনটা করিয়ে ফেলা জরুরি। আর বেশি দেরি করলে পরে হয়তো উদয়ের চোখ ভালো নাও হতে পারে। উদয়ের চোখের পরীক্ষা সব রিপোর্ট দেখতে দেখতে কথাটা বলল ডাক্তার সিদ্দিকী। ডাক্তারের কথা শুনে উজান আর মালা দুজন দুজনের দিকে তাকালো। উদয়ও মালার পাশে বসে আছে। আজ উদয়ের ডক্টরের কাছে আসা ডেট ছিল, তাই বিকেলের দিকে উজান উদয়কে নিয়ে ডক্টরের কাছে আসে, সাথে করে মালাকেও সঙ্গে করেই নিয়ে আসে। কিন্তু ডক্টরের কথা শুনে উজান খুব টেনশনে পড়ে গেল। উজান ডক্টরকে বলল, কিন্তু আমি তো এই মুহূর্তে ভাইয়াকে দেশের বাইরে নিয়ে যেতে পারবো না ডক্টর আঙ্কেল, ওর থেকে নিষেধ আছে। এখন আপনি বলুন আমি কি করতে পারি। উদয় ভাইয়ের টেনশন বুঝতে পেরে বলল, তুই টেনশন করিস না ভাই, আমার ভাগ্য যা আছে তাই হবে। মালা বলল, আচ্ছা বিদেশ থেকে কি কোনো ভালো ডাক্তার নিয়ে আসা যায় না, যাতে এখানেই ওনার অপারেশনটা করিয়ে নেওয়া যায়? ডক্টর বলল, হ্যাঁ, আমরা এই বিষয়ে অনেক আগেই ভেবে রেখেছি, নখ দিয়ে রেখেছি অনেকের কাছে, কিন্তু সবাই সময় চাচ্ছে, বলছে কিছুদিন সময় দরকার। কিন্তু যতই সময় যাবে ততই অপারেশনটা ক্রিটিক্যাল হয়ে দাঁড়াবে। তবে একজন ডাক্তার আছে যে আমাকে কথা দিয়েছে উনি খুব শীঘ্রই দেশে আসবেন, আর উদয়ের অপারেশনটা করতেও রাজি হয়েছিলেন। উজান অৎফুল্ল হয়ে বলল, ডক্টর আঙ্কেল, আপনি ওই ডক্টরকে যত তাড়াতাড়ি সম্ভব দেশে নিয়ে আসার ব্যবস্থা করুন প্লিজ আঙ্কেল। যত টাকা লাগুক ওনাকে অফার করুন। তুমি এসব নিয়ে চিন্তা করো না উজান, আমি আমার মতো চেষ্টা করছি। ওনার সাথে আবার কথা বলে আমি তোমাকে জানিয়ে দেব। উজান উৎফুল্ল হয়ে বলল। আরো কিছু প্রয়োজনীয় কথা শেষ করে উজান উদয় আর মালাকে নিয়ে ডক্টর সিদ্দিকের চেম্বার থেকে বেরিয়ে গেল। রায়হান বাইরে অপেক্ষা করছিল। তাদের বাইরে বেরিয়ে আসতে দেখে বসা থেকে উঠে দাঁড়ালো সে। সবাই হসপিটাল থেকে বেরিয়ে গাড়িতে উঠে বসলো। রায়হান গাড়ি স্টার্ট দিল। উজান তার পাশেই বসে আছে। উদয় পেছন থেকে উজানের উদ্দেশ্যে বলল, উজান, পুষ্প নাকি ঢাকা আছে, কোন ভার্সিটিতে নাকি ভর্তি হয়েছে? উজান চোখ তুলে এদিক সেদিক চোখ ঘুরালো, হয়তো চিন্তা করছে উদয় কি করে পুষ্পর খোঁজ পেল। মালা উদয়ের পাশে চুপ করে বসে আছে। রায়হানও একবার তার বসের দিকে তাকালো। বস এখন কি উত্তর দিবে সেটাই সে ভাবছে। উজান বলল, আমি কি করে জানবো ভাইয়া? কেন জানিস না তুই? তোর বউ আর তুই জানিস না? তোমাকে কে বলল? মা বলেছে। উজান আর কিচ্ছু বলল না। উদয় বলল, দাদিমা আর মা এখনো জানে না পুষ্প ঢাকা আছে। ঢাকা থেকে চৌধুরী বাড়ির ছোট বউ অন্য কারো বাড়িতে থাকছে, সেটা জানতে পারলে ওরা কিন্তু খুব রেগে যাবে। এটা জানার আগেই তুই পুষ্পর খোঁজ বের করে বাড়ি নিয়ে আয়। উজান মনে মনে বলল, তোমাদের চৌধুরী বাড়ির ছোট বউকে অন্য কারোর বাড়িতে রাখিনি ভাইয়া, সে তার স্বামীর বাড়িতে আছে। সন্ধ্যার আকাশে দিনের বিদায়ী সূর্য তার ছাপ রেখে বিদায় নিচ্ছে। এক্ষুনি মাগরিবের আজান দিবে। বারান্দায় দাঁড়িয়ে আকাশের দিকেই তাকিয়ে আছে পুষ্প। আজ যেন সন্ধ্যার আকাশটা একটু বেশি সুন্দর। মেঘের সঙ্গে সূর্যের রং মিশে অদ্ভুত সব আলো আধারে রঙিন খেলা দেখাচ্ছে। ঠিক সে সময় মাগরিবের আজান পড়ল। পুষ্প সঙ্গে সঙ্গে উজু করে নামাজটা আগে পড়ে নিল। কিছুক্ষণ পর পুলক চিৎকার করে পুষ্পকে ডাকছে। পুষ্প ঘর থেকে বেরোতেই পুলক নিচ থেকে বলল, আপু নিচে নেমে আয়, নামাজ পড়ে আসার সময় পাড়ার মোড়ে দেখি ফুচকাওয়ালা বসছে, আয় তোকে নিয়ে ফুচকা খাবো। ফুচকার নাম শুনেই যেন জিভে জল এসে গেল পুষ্পর। পুষ্প সঙ্গে সঙ্গে নিচে নেমে মাথায় ওড়নাটা দিয়ে মাথাটা ঢেকে দিয়ে বলল, চল যাই ফুচকা খেয়ে আসি। রতন চাচা বলল, আহা মা, এই ভর সন্ধ্যাবেলা আবার তোমার যাওয়ার দরকার কি? আমি যাইয়া ফুচকা নিয়ে আসি। পুষ্প বলল, না রতন চাচা, ফুচকার দোকানের সামনে দাঁড়িয়ে ফুচকা খাওয়ার যে মজা, তা তো তুমি বাড়িতে নিয়ে এলে পাওয়া যাবে না। এই কথা বলে পুষ্প পুলকের হাত ধরে বাড়ি থেকে বেরিয়ে গেল। গ্রামে থাকতে পাড়ায় কোনো ফুচকার দোকান পাওয়া যেত না। ফুচকা খেতে গেলে বাজারেই যেতে হতো। কত কত দিন মালা, পুষ্প আর পুলক তিন ভাই বোন সন্ধ্যের পর হাঁটতে হাঁটতে 15 মিনিটের পথ পেরিয়ে বাজারে চলে যেত। তারপর মন ইচ্ছে মতো ফুচকা খেয়ে বাড়িতে আসতো। পুষ্প আর পুলক বাড়ি থেকে কিছুটা দূরে যেতেই একটা গাড়ি এসে দাঁড়ালো তাদের সামনে। সঙ্গে সঙ্গে তারা দাঁড়িয়ে গেল। গাড়ি থেকে এক সুদর্শন পুরুষ নেমে এসে পুষ্পের সামনে দাঁড়ালো।
পুষ্প তাকে দেখে অবাক হয়ে গেল, ভ্রু কুঁচকে বলল, আপনি? তোমাকে নিতে এসেছি। মানে কোথায় যাব? নিবিড়ের কথা শুনে পুষ্প ভ্রু কুঁচকেই বলল, মানে কোথায়? তোমার জন্য ট্রিট আছে। আমার জন্য? না মানে আজকের কেসটা জেতার আনন্দে সবাই মিলে একসাথে ডিনার করার চিন্তা করেছি, তাই তোমাকে নিতে এসেছি। নিবিড় পুলকের উদ্দেশ্যে বলল। পুলক, তুমিও চলো আমাদের সাথে। পুলক খুশি হয়ে কিছু বলতে যাবে তার আগেই পুষ্প বলল, কিন্তু এখন তো মাত্র সন্ধ্যা, আর তাছাড়া আমার ভার্সিটির অ্যাসাইনমেন্ট বাকি আছে। আমি তোমাকে সাহায্য করব অ্যাসাইনমেন্ট করতে। যাও বাড়িতে গিয়ে বই খাতা সব নিয়ে আসো। মানে কি, রেস্টুরেন্টে গিয়ে অ্যাসাইনমেন্ট করবো নাকি আজব? রেস্টুরেন্টে কি কোনো নিষেধ আছে যে রেস্টুরেন্টে গিয়ে অ্যাসাইনমেন্ট করা যাবে না? তুমি জানো আমি যখন ভার্সিটিতে পড়াশোনা করতাম তখন আমরা সব বন্ধুরা মিলে চায়ের দোকানে চা খেতে খেতেও পড়াশোনা করতাম, জ্ঞান অর্জনের জন্য। কোনো জায়গাকে নির্দিষ্ট করে রাখতে নেই, সব জায়গায় জ্ঞান অর্জন করা যায়। বুঝতে পেরেছো? পুষ্প সভ্য ছাত্রীর মতো মাথা নেড়ে বলল, বুঝতে পেরেছি। যাও বাড়িতে যাও, বই খাতা নিয়ে আসো। পুষ্পর আর ফুচকা খাওয়াই হলো না। মাথা নুইয়ে পেছনে ঘুরে আবারও বাড়ির দিকে এগিয়ে গেল। পুষ্প ড্রেসটা পাল্টে চুলটাতে একটুখানি চিরুনি বুলি বই খাতা নিয়ে তাড়াতাড়ি বেরিয়ে গেল। নিবিড় বাইরে দাঁড়িয়ে আছে, ভেতরে আসতেই চাইল না সে। পুষ্প আর পুলককে বাইরে যেতে দেখে রতন মিয়া বলল, মা কোথায় যাচ্ছ? পুষ্প তাড়াহুড়ো করে রতন চাচাকে বলতেই ভুলে গিয়েছিল। রতন চাচাকে দেখে বলল, ও হ্যাঁ চাচা, আমরা একটু বাইরে যাচ্ছি, রাতের খাবার খেয়ে তারপর ফিরবো। আমাদের বেশি লেট হবে না, তাড়াতাড়ি চলে আসবো। এই কথা বলেই পুষ্প আর পুলক বাড়ি থেকে বেরিয়ে গেল। তারা চলে যাওয়ার পর রতন মিয়া উজানকে ফোন করে বলল পুষ্প বাইরে খেতে গেছে। উজান রতন মিয়ার কথা শুনে বলল, বাইরে খেতে গিয়েছে? রতন কার সাথে? চাচা ওপাশ থেকে বলল, ওরা দুই ভাই বোনই তো গেল। যেহেতু নিবিড় বাড়ির ভেতরে ঢুকেনি, বাইরেই দাঁড়িয়ে ছিল, তাই রতন মিয়া নিবিড়কে দেখতে পায়নি। উজানও ভাবলো হয়তো পুষ্প পুলকের সাথে রেস্টুরেন্টে খেতে গেছে, তাই সে নিশ্চিন্ত হয়ে বলল, আচ্ছা ঠিক আছে, ওরা বাড়িতে ফিরে এলে আমাকে ফোন করে জানিয়ে দিও। আচ্ছা বাবা। উজান ফোন রেখে দিল। উজান ভাবছে, পুষ্প যেরকম সাদামাটা গ্রামের একটা হিসেবি মেয়ে, তার কি দামি কোনো রেস্টুরেন্টে গিয়ে খাওয়ার ইচ্ছে জাগতে পারে, নাকি ওকে কেউ নিয়ে গেছে? কিন্তু রতন চাচা তো বলল ও ওর ভাইয়ের সাথে গেছে, হবে হয়তো ভাইয়ের আবদার পূরণ করতে হয়তো রেস্টুরেন্টে যেতে পারে। উজান এসব ভেবে আবারও নিজের কাজে মন দিল। একটা রেস্টুরেন্টের নিরিবিলি পরিবেশে আগে থেকে বুক করা বড় একটা টেবিলেই নিবিড়, পুষ্প, পুলক আর রাহাত বসে আছে। পুষ্প নিবিড়ের ঠিক অপর পাশে চেয়ারেই বসে আছে। ঠিক তখনই রেস্টুরেন্টের ম্যানেজার নিবিড়ের কাছে এসে বলল, স্যার আপনার আরেকটা টেবিলে রেডি আছে। আপনার কথা মতো আমি কর্নারের টেবিলটাই আপনার জন্য বুক করেছি। নিবিড় একবার টেবিলটার দিকে তাকিয়ে বলল, আচ্ছা ঠিক আছে। রেস্টুরেন্টের ম্যানেজার চলে গেল। নিবিড় পুষ্পের বই খাতা হাতে নিয়ে পুষ্পকে বলল, চলো তোমার অ্যাসাইনমেন্ট রেডি করি। পুষ্প তার বই খাতা নিবিড়ের হাত থেকে নিতে চেয়ে বলল, এগুলো দিন আমার কাছে, আমি নিই। সমস্যা নেই, চলো। নিবিড় পুলক আর রাহাতের উদ্দেশ্যে বলল, তোমরা এখানে কিছুক্ষণ বসো, আমাদের আরো কিছু গেস্ট আসবে, ততক্ষণে আমরা অ্যাসাইনমেন্টটা রেডি করে নেই। এই কথা বলে নিবিড় হাঁটা ধরল। পুষ্প তার পেছন পেছন চলে গেল। নিবিড় কর্নারের টেবিলে গিয়ে একটা চেয়ারে বসতে পুষ্প তার অপর পাশের চেয়ারে বসে বলল, আর কে আসবে? আসলেই দেখতে পাবে। এবার অ্যাসাইনমেন্ট শুরু করো। পুষ্প অ্যাসাইনমেন্ট করছে আর নিবিড় তাকে খুব সুন্দর করে বুঝিয়ে দিচ্ছে। লিখতে গিয়ে পুষ্পের সামনে চুলগুলো বারবার তার মুখশ্রীতে এসে বাড়ি খাচ্ছিল। নিবিড় তৃপ্তি ভরা চোখে তাকিয়ে দেখছে সামনে বসা রমণীকে। কি নাম দেবে সে সামনে বসে থাকা এই মনোহরণী, যে প্রথম দেখাতেই তার মন চুরি করে নিয়েছে? হ্যাঁ, এক শ্যামবতী কন্যা তার মন চুরি করে নিয়েছে। এতে এই শ্যামবতী কন্যার কোনো দোষ নেই, দোষ স্বয়ং তার, যে যেচে এই শ্যামবতী কন্যাকে মন দিয়ে দিয়েছে। ছোটবেলা থেকে নিবিড় খন্দকারের কাছে সৌন্দর্য বলতে তার মাই ছিল। সে দেখেছে এক শ্যামবতী কন্যা কতটা রূপবতী হতে পারে। ছোটবেলায় মায়ের সৌন্দর্য দেখে নিবিড় যখন তার মায়ের প্রশংসা করত, তখন তার মা হেসে তার চুলে হাত বুলিয়ে চুলগুলো এলোমেলো করে দিতে দিতে বলল,
এমনি এক সাম্যবতী মেয়েকে আবার নিবিড়ের বউ করব? তখন থেকে ছোট্ট নিবিড়ের কাছে সৌন্দর্যের মানেই মনে হতো শ্যামবরণ। ফর্সা তার কাছে শুধুমাত্র একটা রং মাত্রই ছিল, আর সৌন্দর্য মানেই মনে হতো শ্যামবর্ণ। যখন কিছুটা বড় হলো, ভালোবাসা কি বুঝতে শিখলো, তখন মনের মধ্যে এক শ্যামবতী কন্যার ছবি এঁকে রেখেছিল। ডাগর ডাগর হরিণী চোখ, বাঁশির মতো সরু নাক, গোলাপের পাপড়ির মতো ঠোঁট, আর রেশমের মতো ঘন কালো কেশ। মনের মধ্যে আকাশে শ্যামবতীর মুখটা ঝাপসা ঝাপসাই থাকলেও সামনে বসে থাকা এই শ্যামবতীকে প্রথম দেখেই নিবিড় বুঝতে পেরেছিল এই সেই শ্যামবতী যে তার মনে বিরাজ করে। সেই বৃষ্টি মুখর রাতে পুষ্পকে প্রথম দেখেই নিবিড়ের মন অস্থির হয়ে পড়েছিল। মনে মনে পণ করে নিল এই শ্যামবতী কন্যাকে তার খুঁজে বের করতেই হবে। তাই ও দিন রাতেই নিজের কাছে রেখে দেওয়া পুষ্পর নতুন কিনা ডায়েরিটার মধ্যেই নিজের ভার্সিটির নাম দেখে সঙ্গে সঙ্গেই ভার্সিটির প্রিন্সিপালকে ফোন করলো। বলল সে ভার্সিটিতে গেস্ট টিচার হয়ে যেতে রাজি। ভার্সিটির প্রিন্সিপাল অনেকদিন যাবতই নিবিড়কে অনুরোধ করেই যাচ্ছিল সে যেন অন্তত একটু সময় তার ছাত্রছাত্রীদের দেয়। পুষ্প এই কলেজে পড়ে বুঝতে পেরে নিবিড় প্রিন্সিপালকে ফোন করে বলল সে ভার্সিটিতে ক্লাস নিতে রাজি। আসলে নিবিড়ের রাজি হওয়ার আসল উদ্দেশ্যই ছিল পুষ্পকে খুঁজে বের করা, আর খুঁজে পেয়েও গেল। নিজের কল্পনায় অতীত মনে করে পুষ্পর দিকে তাকিয়ে মনে মনে হাসলো নিবিড়। ঠিক সে সময় পুষ্পকে অবাক করে দিয়েই ঝুমুর তাকে পেছন থেকে জড়িয়ে ধরলো। ঝুমুরকে এই সময় এই জায়গায় দেখে পুষ্প অবাক হয়ে বলল, ঝুমুর তুই? হ্যাঁ, নিবিড় স্যার আমাকে আসতে বললেন। পুষ্প জিজ্ঞাসু দৃষ্টিতে নিবিড়ের দিকে তাকালো। নিবিড় হেসেই বলল, এতগুলো ছেলেদের মধ্যে তুমি যদি অস্বস্তি ফিল করো তাই ঝুমুরকে আসতে পুষ্প বলেছি। হাসলো। সে নিবিড়কে জিজ্ঞেস করলো, আরো কেউ কি আসবে? একথা বলতে এসপি জীবন এসে নিবিড়ের কাঁধে হাত রাখলো। জীবন হেসেই বলল, বান্দা হাজির মশাই। জীবনকে দেখে নিবিড় বলল, এত লেট? আরো কিছুক্ষণ হলে তো এখানেই রাতটা কাটিয়ে দিতে পারতাম। চাকরি বন্ধু, পুলিশের চাকরি, চাইলে হুটহাট চলে আসা যায় না। আর তাছাড়া নিবিড়ের কানের কাছে এগিয়ে গিয়ে আস্তে করে বলল, আমার তো মনে হচ্ছে আমি আরো একটু লেট করে আসলে মনে হয় তোমাদের জন্য ভালো হতো, আর একটু সময় পড়াশোনাটা চলে যেতে পারতো। নিবিড় আর চোখে পুষ্পের দিকে তাকিয়ে ঠোঁট টিপে হাসলো। নিবিড় যে পুষ্পকে পছন্দ করে সেটা জীবন জানে, আর ওই দিন রাতে পুষ্পের দিকে নিবিড়ের চাহনি দেখে জীবন সবটাই বুঝতে পেরেছিল। তারপর আবার নিজেই পুষ্পকে খুঁজে বের করলো নিবিড়, সেটাও জানে জীবন। জীবন পুষ্পের উদ্দেশ্যে বলল, কি খবর সাজ, লবণ ফুল? পুষ্প হেসে বলল, ভালো, কিন্তু ঝাঁজ লবঙ্গ ফুল কেন? কারণ আপনার ঝাঁজে আশেপাশে কিছু পোড়ার গন্ধ পাচ্ছি। নিবিড় জীবনের কানের কাছে মুখ নিয়ে আস্তে করে বলল, কারণ মন পোড়ার গন্ধ, তাই না? নিবিড় বড় বড় চোখ করে তাকালো জীবনের দিকে। পুষ্প জীবনের কথা কিছু বুঝতে না পেরে রুকুচকে বলল, কিসের পোড়া গন্ধ আমি বুঝতে পারিনি। নিবিড় পুষ্পকে থামিয়ে দিয়ে বলল, আরে ওর কথা বাদ দাও, চলো আমরা অ্যাসাইনমেন্টটা শেষ করে ফেলি। কিন্তু পুষ্প বই খাতা গোছাতে গোছাতে বলল, যেটুকু আছে আমি সেইটুকু বাড়িতে গিয়ে শেষ করে নেব। নিবিড়ের ইচ্ছে ছিল সবার থেকে আলাদা হয়ে পুষ্পের সাথে আরেকটু সময় কাটাতে, কিন্তু তার হলো না। সবাই চলে এসেছে, সবাইকে আর অপেক্ষা করানো ঠিক হবে না। তাই সবাই বড় টেবিলটায় গিয়ে বসলো। নিবিড় পুষ্পর দিকে মেনু বুকটা এগিয়ে দিয়ে বলল, নাও খাবার অর্ডার করো। পুষ্প মেনু বুকটা হাতে নিয়ে ঠেলে সরিয়ে দিয়ে বলল, আমি এমনিতেও এইসব খাবার খুব একটা পছন্দ করি না, আর তাছাড়া আমি গ্রামে বড় হয়েছি, তাই এইসব খাবার সম্পর্কে আমার তেমন কোনো আইডিয়াও নেই। এই খাবারটা আপনারা কেউই অর্ডার করুন। নিবিড় মুচকি হেসে খাবারের মেনু বুকটা জীবনের হাতে দিয়ে পুষ্পের উদ্দেশ্যে বলল, তো কেমন খাবার তুমি পছন্দ করো? সাধারণ উপকরণ দিয়ে যে অসাধারণ খাবার তৈরি করা হয় সেটাই আমার পছন্দ। আর তাছাড়া শহরের ওই দামি বিদেশি উপকরণগুলো আমাদের গ্রামে খুব একটা অ্যাভেলেবেল না, তাই আমরা ওসব খেয়েও অভ্যস্ত না। নিবিড় মুখে হাসি ফুটিয়ে এক দৃষ্টিতে তাকিয়ে আছে পুষ্পর দিকে। নিজেকে নিয়ে খুব সাধারণভাবে কথাগুলো বলে যাচ্ছে পুষ্প। পুষ্পর দিকে নিবিড়কে এভাবে তাকিয়ে থাকতে দেখে জীবন ঠোঁট টিপে হাসছে। ওইদিকে ঝুমুর আর চোখে তাকিয়ে আছে রাহাতের দিকে। ফর্সা লম্বা ছেলেটাকে তার খুব মনে ধরেছে, যাকে বলে প্রথম দেখাতেই ক্রাশ। রাহাত ঝুমুরের দিকে চোখ পড়তে এসে দেখে তার বিপরীতে বসা মেয়েটা তার দিকেই তাকিয়ে আছে।
রাতের মনে একটু খটকা লাগলেও সে বিষয়টা খুব একটা পাত্তা দিল না। পুষ্পর ফ্রেন্ড মেয়েটা, তাই পুষ্পর মতোই ধূর্তবাজ হবে, যে কিনা নিজের কাজ আর রূপ দিয়ে তার স্যারকে হাত করে নিচ্ছে, আর তার ফলে নিবিড় তার প্রতি অমনোযোগী হয়ে যাচ্ছে। কিছুক্ষণের মধ্যে খাবারও চলে এলো। খাবার খেতে খেতে রাত খেয়াল করলো ঝুমুর মেয়েটা আর চোখে কিছুক্ষণ পর পর তাকে দেখছে। রাত মনে মনে ভাবছে, আচ্ছা, মেয়েটা আমাকে এভাবে দেখছে কেন? মেয়েটার সাথে কি আমার একটাবার কথা বলা দরকার? ও কি চাই সেটা আমার জানতে হবে। খাওয়া শেষে ঝুমুর পুষ্পর হাত ধরে তাকে কিছুটা দূরে নিয়ে গিয়ে বলল, পুষ্প, আমার না নিবিড় স্যার অ্যাসিস্ট্যান্ট ছেলেটাকে খুব ভালো লেগেছে। আমি না ওনার প্রেমে পড়ে গেছি। আমি এখন কি করব বল? উনি কি আমাকে পছন্দ করবেন? আমার সাথে রিলেশন করতে চাইবেন? প্লিজ প্লিজ কিছু একটা তো বল। পুষ্প অবাক হয়ে রাহাতের দিকে তাকিয়ে বলল, তুই রাহাতের প্রেমে পড়েছিস? ঝুমুর অস্থির হয়ে বলল, হ্যাঁ। পুষ্প জানে রাহাত খিটখিটে আর হার্টলেস একটা ছেলে, যে মানুষের মনে কষ্ট দিয়ে কথা বলতে দুবার ভাবে না। আর অপরদিকে ঝুমুরের মনটা খুবই নরম আর কোমল। ঝুমুরের জন্য রাহাতের মতো ছেলে ঠিক হবে না। পুষ্প ঝুমুরকে বলল, ঝুমুর, তুই মাত্রই তো রাহাতকে দেখলি, ওর সম্পর্কে একটু ভালোভাবে জেনে নে, একটু বুঝ। ঝুমুর অস্থির হয়ে বলল, কেন? কিছু জানা আর কোনো কিছু বোঝার বাকি নেই পুষ্প। আমি ওনার প্রেমে পড়ে গেছি। তুই প্লিজ ওনার সাথে আমার রিলেশনটা করিয়ে দে। প্রথম দেখাতেই কারোর সাথে প্রেম হয়ে যায় আমার সেটা মনে হয় না ঝুমুর। তুই ওর প্রেমে পড়িসনি, হয়তো ওর উপর ক্রাশ খেয়েছিস তুই। আরে ক্রাশ খাওয়াই তো প্রেমে পড়া। না ঝুমুর, ভালো লাগা যেমন ভালোবাসা নয়, তেমনি ক্রাশকে কখনো প্রেম মনে করতে নেই। আমি এত কিছু বুঝি না। তুই ওনার সাথে আমাকে একটু কথা বলিয়ে দে, দে না প্লিজ। ঝুমুরের অস্থিরতা দেখে পুষ্প বলল, আচ্ছা ঠিক আছে, তুই এতটা অস্থির হচ্ছিস কেন? হুটহাট সিদ্ধান্ত নিবি না, আমি বলে দিলাম। শোন, আমি রাহাতের সাথে তোর কথা বলিয়ে দিচ্ছি। তুই ওর সাথে কয়েকদিন কথা বলে দেখ। যদি সত্যিই মনে হয় তুই ওর সাথে সারাটা জীবন কাটাতে পারবি, তাহলে তুই ওর সাথে রিলেশনে যাবি, এর আগে না। জীবনটা কোনো ছেলে খেলা নয় ঝুমুর, আর সবার জন্য সবাই নয়। সবার জন্যই একজন একজন স্পেশাল মানুষ থাকে। সেই স্পেশাল মানুষটার দেখা পেলে তার জীবনটা সুন্দর হয়, কিন্তু ভুল মানুষটার দেখা পেলে তার জীবনটা তছনছ হয়ে যায়। আর সেই স্পেশাল মানুষটাকে তাকেই খুঁজে বের করতে হয়। তাই হুটহাট কাউকে মন দিয়ে ঠকে যাওয়ার কোনো মানেই হয় না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুই আগে ওনার সাথে আমাকে কথা তো বলিয়ে দে। পুষ্প ঝুমুরের অস্থিরতা দেখে হাসলো। ওইদিকে দূর থেকে নিবিড় পুষ্পর দিকেই তাকিয়ে আছে। জীবির নিবিড়ের কাঁধে হাত রেখে বলল, কেন বলে দিচ্ছ না ওকে? জানো তো, সঠিক সময় সঠিক মানুষটাকে নিজের মনের কথা বলতে না পারায় অগাছরে তাকে হারাতে হয়। জীবন নিজের জীবন থেকে সেই সত্যটা উপলব্ধি করতে পেরেছে। সঠিক সময়ে নিজের মনের মানুষকে বলতে না পারায় সেও হারিয়েছে তার ভালোবাসার মানুষ নিশিকে। নিবিড় দীর্ঘশ্বাস ফেলে পুষ্পর দিকে তাকিয়ে বলল, এখন নয় জীবন। মা আর বোনের খুনিকে শাস্তি না দিয়ে নিজেকে নিয়ে আমি ভাবতে পারবো না। আমার যে বড় দায়িত্বটাই এখনো পড়ে আছে। আমার ভালো থাকার মানুষগুলোকে আমার জীবন থেকে কেড়ে নিয়ে সেই নিকৃষ্ট মানুষটা এখনো শান্তিতে দিন কাটাচ্ছে। অল্প কয়েকদিনের মধ্যেই কেসটা আদালতে উঠবে, আর খুব শীঘ্রই আমি ওই উদয় চৌধুরীকে জেলে ঢুকিয়ে ছাড়বো। তারপর নিজেকে নিয়ে ভাববো। ঠিক আছে, দেখো কি হয়। তবে আমি শুধু তোমাকেই এইটুকুই বলবো, সন্দেহের উপর ভিত্তি করে অনেক দোষারোষী কিন্তু পার পেয়ে যায়, আর নির্দোষেরা এর শাস্তি ভোগ করে। তাই কি উদয় চৌধুরী নির্দোষ? এত কিছুর পর তোমার কি তাই মনে হয়? আমার মনে হওয়াটা কিছু আসে যায় না, আদালতে প্রমাণ চাই। হ্যাঁ ঠিক বলেছো, আর প্রমাণ দিয়েই আমি উদয় চৌধুরীকে দোষী প্রমাণ করে ছাড়বো। ঠিক আছে, আমরা এসব কথা বলে এই সুন্দর পরিবেশটা নষ্ট না করি, চলো ওইদিকে যাই। এই কথা বলে জীবন সবার কাছ থেকে চলে গেল, কিন্তু নিবিড় ওখানে দাঁড়িয়ে রইল। আচ্ছা, আপনি কি সিঙ্গেল? ঝুমুরের মুখে এই কথা শুনে রাহাত ভ্রুকুচকে বলল, মানে? না মানে হয় না, কারোর সাথে রিলেশন আছে বা কাউকে পছন্দ আছে এমন আর কি। সেই কথা জেনে তুমি কি করবে? ঝুমুরের মুখটা চুপসে গেল। সে বলল, না এমনিতেই। রাহাত আবারও বলল, না, আমার কারোর সাথে রিলেশন নেই, আর তেমন কাউকে পছন্দও নেই। ওসব রিলেশন আমার কাছে ঝামেলা মনে হয়।
ঝুমুর যতটা না খুশি হয়েছিল রাহাতের কোনো রিলেশন নেই শুনে, এবার ঠিক ততটাই অবাক হয়ে গেল রাহাতের মুখে মেয়েদের নিয়ে এমন নেগেটিভ চিন্তা ভাবনা দেখে। কিন্তু সে পরক্ষণে ভাবলো হয়তো কোনো মেয়ের সংস্পর্শে আসেনি বলেই এমন কথা বলছে। তাই ঝুমুর বলল, আচ্ছা আমি কি আপনার নাম্বারটা পেতে পারি? যদি কখনো দরকার হয় তাহলে ফোন দিতাম আর কি। রাত বুঝতে পারছে ঝুমুর তার সাথে রিলেশন করতে চাইছে। রাহাত মনে মনে বলে, এই মেয়েটার সাথে যোগাযোগ রাখা দরকার, তাহলে পুষ্প সম্পর্কে সব কিছু জানতে পারবো। আর যদি কোনো নেগেটিভ কিছু পেয়ে যাই তাহলে সেই চান্সটা কাজে লাগিয়ে একেবারে স্যারের ধরাছোঁয়ার বাইরে পাঠিয়ে দিব ওই পুষ্প নামক আমার পথের কাঁটাটাকে। রাত ঝুমুরকে তার নাম্বার শেয়ার করলো। ঝুমুর তো খুব খুশি রাহাতের নাম্বার পেয়ে। খুব একটা রাত হয়নি, তবুও পুষ্প বাড়িতে যাওয়ার জন্য তাড়া দিয়ে বলল, আমাদের যেতে হবে এখন, রাতে বাবা ফোন করবে, বাড়িতে নেই শুনলে টেনশন করবে। পুষ্পর কথায় পুলক বলল, আরে আপু, বাবাকে বলে দিব আমরা বাড়িতেই আসি। বাবা কি আর দেখতে আসবে নাকি যে আমরা কোথায় আসি? পুষ্প পুলকের দিকে তাকিয়ে কিছুটা চোখ রাঙিয়েই বলল, পুলক আমরা কখনো বাবাকে মিথ্যে বলিনি। পুলক মাথা নুইয়ে নিল। নিবিড় সঙ্গে সঙ্গেই বলল, আচ্ছা ঠিক আছে, তুমি এভাবে ওকে বলছো কেন? ও বুঝতে পারেনি হয়তো। নিবিড় পুলকের উদ্দেশ্যে বলল, পুলক, বাবা মাকে মিথ্যা বলার কোনো দরকার নেই, মনে রাখবে কথাটা। পুলক মাথা নুইয়ে বলল, সরি ভাইয়া। নিবিড় সবার উদ্দেশ্যে বলল, তাহলে আমরা সবাই আজকের মতো বেরিয়ে যাই বরং। সবাই একসাথে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে গেল। রাহাত গাড়ি ড্রাইভ করছে, পুলক তার পাশে বসে আছে। নিবিড় আর পুষ্প পেছনের সিটেই বসে আছে। ওইদিকে জীবন ও ঝুমুরকে নিয়ে চলে গেছে। তাকে বাড়িতে পৌঁছে দিয়ে সেও বাড়িতে চলে যাবে। পুষ্প আর পুলককে বাড়িতে পৌঁছে দিয়ে নিবিড় আর রাহাত চলে গেল। পুষ্পকে বাড়ি ফিরতে দেখে রতন মিয়া সঙ্গে সঙ্গেই ফোন বের করে উজানকে জানিয়ে দিল পুষ্প বাড়িতে পৌঁছেছে। ওইদিকে উজানের অস্থির মনটা এই কথা শুনে স্বস্তি পেল। রাত 2টো। রতন মিয়া মেন দরজা খুলে দিতে উজান বাড়িতে ঢুকে পড়ল। উজানের গায়ে কালো পোশাক দেখে রতন মিয়া বুঝতে পারছে আজ রাতে উজান চৌধুরীকে মাফিয়া কিং টাইগার সাজতে হয়েছে। উজান উপরে চলে যেতে চাইলে রতন মিয়া পেছন থেকে বলল, আর কতদিন রাতের আধারে আমার উজান বাবাকে মাফিয়া টাইগার সেজে ঘুরতে হবে? রতন মিয়ার কথায় উজান থেমে গেল। রতন মিয়ার দিকে ঘুরে তাকিয়ে বলল, আর বেশি দিন নয় চাচা, খুব শীঘ্রই আমার এই লুকোচুরি শেষ হবে। যাকে খুঁজছো তাকে কি পেয়েছো? না, পাইনি, তবে সে আমার খুব সন্নিকটে চলে এসেছে। রতন মিয়া সেই বাংলোর কেয়ারটেকারই ছিল, যে বাংলো এখন টাইগার গ্যাংয়ের গোপন আস্থানা। সিআইডি স্পেশাল ফোর্স সেখানেই থাকে। এতদিন রতন মিয়া সেই বাংলো দেখাশোনা করত, সবাইকে রান্না বান্না করেও খাওয়াতো। কিন্তু পুষ্পের জন্য এবারই রেডি করার পর উজান রতন মিয়াকে এ বাড়িতে নিয়ে আসে পুষ্পকে দেখাশোনা করার জন্য। পুষ্পের জন্য রতন মিয়ার মতো বিশ্বস্ত লোক উজান আর পায়নি। রতন মিয়া আবারও বলল, অন্তত মেয়েটাকে সবকিছু খুলে বলো। মেয়েটা খুব লক্ষ্মী, ও তোমার সাথে থাকলে তুমি ভরসা পাবে। উজান হাসলো। উপরে পুষ্পের রুমের দিকে তাকিয়ে বলল, না রতন চাচা, ওকে এখনো কিছু বলার সময় আসেনি। এই কথা বলে উজান উপরে উঠে গেল। পুষ্পের রুমের সামনে গিয়ে পকেট থেকে এই রুমে ডুপ্লিকেট চাবি বের করে ঘরের ভেতরে ঢুকে গেল। পুষ্প ঘুমানোর আগে সবসময় তার রুমের ভেতর থেকে লক করে ঘুমায়, কিন্তু পুষ্প জানেই না তার রুমের ডুপ্লিকেট চাবি আরো একজনের কাছে আছে। সেই ডুপ্লিকেট চাবি দিয়ে কেউ একজন মাঝরাতে মাঝে মাঝে তার রুমে আসে। উজান ঘরের ভেতর ঢুকে দরজা পুনরায় লক করে দিল। ধীর পায়ে এগিয়ে গেল বিছানার পাশে। ড্রিম লাইটের হালকা আলোয় পুষ্পের মুখটা জ্বলজ্বল করছে। তার কালো গোলাপের জ্বলজ্বল করা মুখটা দেখে উজানের মুখে তৃপ্তির হাসি ফুটে উঠল। উজান পুষ্পের পাশে বসে হাতের উল্টো পাশ দিয়ে তার গালে স্লাইড করতে লাগলো। হঠাৎই পুরুষালী হাতের স্পর্শে যেন পুষ্পের ঘুমের ব্যাঘাত ঘটাচ্ছে, কিন্তু গভীর ঘুমের চাপে যেন তার কাছে মনে হচ্ছে সে স্বপ্নে কারো ছোঁয়া পাচ্ছে। উজান মুখটা এগিয়ে নিয়ে চোখ বন্ধ করে পরম আদরে পুষ্পের কপালে ঠোঁট ছুঁয়ে দিল। তারপর মুখটা হালকা একটু নামিয়ে নাক দিয়ে পুষ্পর নাকে ঘর্ষণ করলো। একটা পুরুষের মন তো তার প্রেয়সীর কাছে পেতে সবসময় ব্যাকুল। একটা পুরুষের মন তো তার প্রেয়সীকে কাছে পেতে সবসময় ব্যাকুল হয়ে থাকে। আর সেটা হয় যদি নিজের ইচ্ছেতে প্রেয়সীকে দূরে রাখা, তাহলে তো ঠিক এইরকম একটা মুহূর্তে মনে হয় সব ইচ্ছেকেই জলাঞ্জলি দিয়ে প্রেয়সীকে খুব কাছে টেনে নিতে।
সবকিছু ভুলে গিয়ে শুধু তাতেই মত্ত থাকতে উজান তার মুখটা আরো একটু নামিয়ে নিল। চোখ পড়লো তার কালো গোলাপের গোলাপি পাপড়ির মতো ঠোঁটে। ওইদিকে উজানের হাতও চলে গিয়েছে পুষ্পের পেটের উপর। আলতো হাতে পুষ্পের পেটে স্লাইড করতেই কেঁপে কেঁপে উঠছে পুষ্প। বড় বড় নিঃশ্বাস ফেলছে ক্রমাগত। উজানের এ যেন ছাড়তে ইচ্ছা করছে না তার কালো গোলাপকে। ইচ্ছে তো করছে সবকিছু ভুলে গিয়ে এই মুহূর্তে আপন করে নিতে তার কালো গোলাপকে। নিজের অবাধ্য মনকে যখন সামাল দিতে ব্যর্থ হলো, তখন তৃষ্ণার্ত ঠোঁট দুটো এগিয়ে গেল পুষ্পর গোলাপি ঠোঁটের দিকে। এতক্ষণ পুষ্প হয়তো মনে করেছিল যে সে স্বপ্ন দেখছে, কিন্তু এবার তার পেটে কারো স্পর্শ পেতেই তার পুরোপুরি ঘুম ভেঙে গেল। চোখ খুলেই তাকাতে দেখে কোনো একটা ছায়া যেন তার সামনে থেকে চলে গেছে। পুষ্প সঙ্গে সঙ্গে শোয়া থেকে উঠে চিৎকার করে বলল, কে কে আছে এই ঘরে? এই কথা বলতে বলতে পুষ্প ঘরের লাইট জ্বালিয়ে দিয়ে আশেপাশে তাকালো, কিন্তু পুরো ঘর তো খালি। তার কাছে মনে হলো যে সে কারো ছায়া দেখতে পেয়েছে। পুষ্প তড়িঘড়ি করে এই পাশ থেকে ওড়নাটা গায়ে জড়িয়ে বিছানা থেকে নেমে দরজার কাছে আসতেই দেখে দরজা বন্ধই আছে। সে যেমন করে বন্ধ করেছিল ঠিক সেভাবেই বন্ধ করা আছে। পুষ্প এবার বারান্দার দরজার দিকে তাকালো। হ্যাঁ, বারান্দার দরজাও তো খুব ভালো করে আটকানো। পুষ্প দরজা খুলে বাইরে বেরিয়ে গেল। বাইরে বেরিয়ে দেখে রতন মিয়া জগ থেকে পানি ঢেলে খাচ্ছে। পুষ্প নিচে নেমে বলল, রতন চাচা? রতন মিয়া তাকিয়ে দেখে পুষ্প নিচে দাঁড়িয়ে আছে। রতন মিয়া চোখ আপনা আপনি উপরে পুষ্পের ঘরের দিকে চলে গেল। মনে মনে ভয় পেল পুষ্পমা আবার উজান বাবাকে দেখে ফেলেনি তো। পুষ্প রতন মিয়ার দিকে এগিয়ে গিয়ে বলল, রতন চাচা, তুমি কি বাড়িতে কাউকে দেখেছো? না মানে আমার মনে হচ্ছে আমি আমার ঘরে কাউকে দেখেছি। রতন মিয়া কিছু একটা বুঝতে পেরে বলল, কি বলছো মা? বাড়িতে আমরা 3 জন ছাড়া আর কে থাকবে? কিন্তু আমার কাছে মনে হলো আমি কারোর ছায়া দেখলাম। তাহলে কি তুমি বলতে চাইছো তুমি ভূত দেখছো? না চাচা, ভূত কেন হবে? তাহলে ভূত ছাড়া আর কি হইব? আমরা ছাড়া আর কে ঢুকবো বাড়িতে? এই দেখো, আমি নিজের হাতে সদর দরজা লাগাইছি, এখন তো দরজাও লাগানো। পুষ্প সদর দরজার দিকে তাকিয়ে মনে মনে বলল, হ্যাঁ, সদর দরজা তো লাগানোই আছে, কিন্তু পুষ্প আর কিচ্ছু না বলে উপরে নিজের ঘরে চলে গেল। পুষ্প ঘরে ঢুকে দরজা লাগিয়ে দেওয়ার পর উজান নিচে নেমে এলো। পুষ্প ঘুম থেকে জেগে গেছে বুঝতে পেরে উজান তৎক্ষণাৎ জানলার পর্দার পেছনে লুকিয়ে পড়ল। পুষ্প ঘর থেকে বেরিয়ে যাওয়ার পর উজানও ঘর থেকে বেরিয়ে পড়ে। উজান নিচে নেমে সঙ্গে সঙ্গে বাড়ি থেকে বেরিয়ে গেল। উজান চলে যাওয়ার পর রতন মিয়া আবারও সদর দরজা বন্ধ করে দিল। পুলক কলেজের ক্যাম্পাসে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছে। তখনই হঠাৎ করে একটা কাগজের ঢিল এসে পড়লো পুলকের পিঠে। পুলক তাকিয়ে দেখে একটা কাগজ একটা ছোট্ট পাথরে মোড়ানো। সেজন্য হয়তো ঢিলটা তার পিঠে একটু জোরেই লেগেছে। পুলক আশেপাশে তাকালো। চারিদিকে অনেক ছেলে মেয়ে, কেউ কেউ দাঁড়িয়ে আবার কেউ কেউ বসে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছে, কিন্তু কে তাকে এই ঢিল ছুঁড়েছে বুঝতে পারছে না পুলক। পুলকের এক বন্ধু পুলকের হাত থেকে কাগজটা নিয়ে বলল। একথা বলে পুলকের বন্ধু দেখে কাগজে কিছু লেখা আছে। ওগো আমার হরানের স্বামী, আন্নে ভালো আছেননি? আয় তো বেশি বালা নাই, টিয়া ঐশা কিছু দেন না, চিন্তা ধান্দা চুল বেগুন উঠি গেছে, বেগুনে দেখলে বেলুকইয়া বলায়, বড় হোলা লুঙ্গি ছিঁড়া গেছে, হিডা এখন স্কুলে যায় না, ছোট হোলা বল খেলতে যাই দাঁত ভাঙ্গি হালাইছে, বড় মাইয়া বালা ইনকা 3 পিসের লাই স্কুলে যায় না, ছোট মাইয়া হইরা বেড়া দেখলে আব্বু আব্বু কইয়া বলায়, আন্নে তাড়াতাড়ি বাড়ি চলি আইন। সাইডটা হোলা মাইয়ার কথা মনে হরেননি আইনের, তাড়াতাড়ি বাড়ি আইন, আমার আন্নের সারা ভালো লাগে না। ইতি ফুলকের বউ লায়লা। হ্যাঁ, এটা একটা চিঠি। চিঠিটাতে লেখা আছে। চিঠিটা পড়ে পুলকের সব বন্ধুরা একসঙ্গে হাসতে লাগলো। হাসতে হাসতে একজন বলল, তোর লায়লার চিঠি না পেলে আমরা তো সে কথা জানতেই পারতাম না পুলকের বউ লায়লা। আবার আরেকজন হাসতে হাসতে বলল। সবাই একসাথে হেসে উঠল, কিন্তু পুলক দাঁতে দাঁত চেপে চিঠিটা হাতে নিয়ে বসা থেকে উঠে চিৎকার করে বলল, এই কাগজটা দিয়ে আমাকে ঢিল ছুঁড়ছে। সবাই পুলকের দিকে তাকালো, কিন্তু কেউ কিছু বলছে না। পুলক আবারও বলল,
কে আমার সাথে এমন দুষ্টামি করছে? সাহস থাকলে সামনে এসো। কিন্তু এবারও কেউ কিছু বলল না। পুলকের এক বন্ধু উঠে এসে পুলককে বলল। পুলকের বন্ধু তার হাত ধরে তাকে বসিয়ে দিল। পুলক বলল, আমি কি মজার পাত্র নাকি যে আমাকে নিয়ে কেউ মজা করবে? আরেকজন বন্ধু মুচকি হেসে বলল, আরে কোনো মজা নয়, আমার তো মনে হয় কেউ পুলকের প্রেমে পড়েছে, তাই সে পুলকের বউ হতে চায় বলে আগে থেকেই পুলককে প্রেমপত্র দিয়ে জানিয়ে দিছে। এই কথা বলে পুলকের সেই বন্ধু হাসতে লাগলো। পুলক তার বন্ধুকে ধমকে সুরেই বলল, কি আবল তাবল বকছিস তুই? কোনো প্রেম টেম না, কেউ আমার সাথে ফাজলামি করছে। একবার পেয়ে নেই সেই চিঠির মালিককে, তারপর তার ফাজলামি বের করব। ভার্সিটি শেষে পুষ্প নিবিড়ের বাড়িতে ঢুকলো। বাড়ি পেরিয়ে অফিস ঢুকতে গিয়ে নিচতলায় হঠাৎ করে আশরাফ খন্দকারের সাথে ধাক্কা খেল পুষ্প। পুষ্প খুব একটা অমনোযোগী না থাকলেও আশরাফ খন্দকার খুব তাড়াহুড়োতেই ছিলেন। কোনো এক জায়গায় তার বিপক্ষ দলের সাথে তার দলের ছেলেরা ঝগড়ায় জড়িয়ে পড়ে। তিনি তাড়াহুড়ো করে অফিস থেকে বেরোতে গেলে ধাক্কা লাগে পুষ্পের সাথে। আশরাফ খন্দকারের পেছনে প্রায় ৮-১০ জন ছেলেপেলে ছিল। আশরাফ খন্দকারের প্রিয়ে মাসুদ পেছন থেকে ঝাঁঝালো কণ্ঠে বলে ওঠে, এই মেয়ে চোখ কোথায় রাখো, দেখে চলতে পারো না? আশরাফ খন্দকার মাসুদকে হাত দেখিয়ে থামিয়ে দিয়ে বলল, ওর দোষ নেই, আমি একটু তাড়াহুড়োতেই ছিলাম। আশরাফ খন্দকার উপর থেকে নিচ পর্যন্ত একবার পুষ্পকে ভালো করে পরখ করে বলল, তুমি কে মা? তুমি কি আমার কাছে কোনো প্রয়োজন এসেছো? পুষ্প বলল, না, আসলে আমি নিবিড় স্যারের কাছে এসেছিলাম। আমি ওনার কাছে ইন্টার্নি করছি। আশরাফ খন্দকার হেসে বলল, ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, যাও। পুষ্প সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল। আশরাফ খন্দকার পেছনে ফিরে পুষ্পর যাওয়ার দিকে তাকিয়ে রইল। পুষ্প অফিসে ঢুকে বলল, আসবো স্যার? নিবিড় চোখ তুলে তাকিয়ে দেখে তার কালো গোলাপ, যে তার বুকের ছোট্ট বাগানে কালো গোলাপ হয়ে ফুটে আছে। নিবিড়ের মুখশ্রীতে হাসির ঝলক ফুটে উঠল। নিবিড় মুখে হাসি ফুটিয়ে বলল, এসো পুষ্প। পুষ্প এগিয়ে গিয়ে নিবিড়ের সামনে চেয়ারে বসলো। নিবিড় বলল, সবসময় অনুমতি নেওয়ার কি খুব প্রয়োজন আছে? না, আসলে আপনি তো অনেক সময় ব্যস্ত থাকেন, তাই ঢোকার আগে। নিবিড় পুষ্পর দিকে তাকিয়ে মনে মনে বলল, কই, আমার মনে ঢোকার আগে তো আমার কাছ থেকে কোনো অনুমতি নাওনি। অনুমতি ছাড়াই আমার মনের সিংহাসনে গিয়ে রানী হয়ে বসে আছো। নিবিড় এসব ভেবে হেসে বলল, এই কক্ষে ঢোকার সময় তোমার কোনো অনুমতি নেওয়ার প্রয়োজন নেই। তুমি যখন খুশি তখনই এই কক্ষে প্রবেশ করতে পারো। পুষ্প আর কিচ্ছু বলল না। পেছন থেকে রাহাত নিবিড়ের দিকে তাকিয়ে আছে। রাত খেয়াল করেছে তার সাথে যখনই এই মেয়ের সাথে কথা বলে তখনই তার চোখ মুখ উজ্জ্বল হয়ে ওঠে। নিবিড়কে আজ খুব ফুরফুরে মেজাজে লাগছে। হাসি উজ্জ্বল মুখশ্রীতে ফুটে উঠেছে যেন এক মানসিক শান্তি। পুষ্প নিবিড়ের উদ্দেশ্যে বলল, আপনাকে আজ একটু বেশি খুশি দেখাচ্ছে। নিবিড় হেসে বলল, হ্যাঁ পুষ্প, আজ আমি খুব খুশি। আজ কোর্ট থেকে নোটিশ এসেছে। কোর্ট আমার করা আপিল মঞ্জুর করেছে। কালই এই মামলা কোর্টে উঠবে। আমি আমার মা বোনের খুনিকে জেলে না ঢুকানোর পর্যন্ত শান্তি পাচ্ছি না। পুষ্প বলল, আচ্ছা, যে আপনার মা বোনকে খুন করেছে, আপনার কি তার বিরুদ্ধে সব প্রমাণ আছে আপনার কাছে? আমার কাছে যেটুকু প্রমাণ আছে সেটুকুতেই চলবে পুষ্প। তুমি আমার এই পুরোটা জার্নি আমার সঙ্গে থাকবে। পুষ্প হেসে বলল, থাকবো। আমাকে তো থাকতেই হবে। আমি আপনার কাছ থেকে অনেক কিছু শিখেছি। আপনি আমার কাছে একজন আদর্শ। পুষ্পের মুখে কথা শুনে নিবিড়ের খুশিতে বুকটা ভরে গেল। পছন্দের মানুষটার কাছে আদর্শ মানুষ হওয়াও ভাগ্যের ব্যাপার। নিবিড় অফিসে থাকার সময় এই পুষ্পের ফোন আসে শিলার। পুষ্পের সাথে দেখা করতে চায়, তাই পুষ্প বসে আছে শিলার সামনে। হঠাৎ করে আমাকে এখানে ডাকা হয়েছে কেন? রেস্টুরেন্টের টেবিলে শিলার অপর দিকে চেয়ারে বসে শিলার দিকে তাকিয়ে কথাটা বলল পুষ্প। শিলা মুচকি হেসে বলল, তোমাকে কিছু দেখানোর আছে পুষ্পা। পুষ্প ভ্রু কুচকে বলল, কি? শিলা নিজের হ্যান্ডব্যাগ থেকে একটা খাম খুলে পুষ্পের হাতে দিয়ে বলল, নিজেই খুলে দেখি না। পুষ্প খামটা হাতে নিয়ে খুলে দেখে উজান তার সামনে বসে থাকা মেয়েটার কিছু ঘনিষ্ঠ ক্ষণ মুহূর্ত। যদিও পুষ্প উজানকে তার স্বামী বলে মানে না, আর সে এটাও জানে উজানও তাকে স্ত্রী হিসেবে মানে না, কিন্তু এই ছবিগুলো দেখে কেন যেন হঠাৎ করে পুষ্পের বুকের ভেতর কোনো এক জায়গায় ব্যথা অনুভব হচ্ছে।
তারপরে পুষ্প শক্ত কণ্ঠে বলল, এগুলো আমাকে দেখানোর মানেটা কি? মানে এইটাই যে তোমাকে বোঝাতে চাইছি যে তুমি আমার জিনিস নিয়ে টানাহেচড়া করছো। আমি কখন তোমার জিনিস নিয়ে টানাহেচড়া করলাম? আমি তো কাউকে নিয়ে টানাহেচড়া করিনি, বরং উনি নিজেদের মধ্যে হাসিল করতে আমাকে খুব বাজেভাবে ব্যবহার করেছে। সাধ্য হাসিল হয়ে যাওয়ার পর আমায় ছুঁড়ে ফেলে দিয়েছে। ঠিক বলেছ। আসলে কি বলতো পুষ্পা, উজান চৌধুরীর স্বভাবটা এরকম, সাধ্য হাসিল হয়ে যাওয়ার পর ছুঁড়ে ফেলে দেওয়া। তোমার সাথে তো বিয়ের নাটক করেছে, কিন্তু অনেক মেয়ের শরীর নিয়েও খেলেছে এই উজান চৌধুরী। উজানের ব্যাপারে এসব জেনে চোখ মুখ খিচে নিল পুষ্প। শিলা উজানের ব্যাপারে আরো মিথ্যে কথা বানিয়ে বানিয়ে বলতে গেলে পুষ্প তাকে থামিয়ে দিয়ে বলল, আর কিছু বলতে হবে না, ওনার সম্বন্ধে আর কিছু জানার প্রয়োজন নেই আমার, কারণ ওনার সাথে খুব তাড়াতাড়ি ডিভোর্স হয়ে যাবে আমার। যেহেতু আইনি ব্যাপার আর আমার বাবার বড় কোনো হাত নেই, তাই একটু লেট হচ্ছে। উজান আর পুষ্পর ডিভোর্সের কথা শুনে শিলা চোখ মুখ উজ্জ্বল হয়ে উঠল। শিলা পুষ্পকে আরো রাগিয়ে দেওয়ার জন্য বলল, উজানা বলেছিল আমাকে তোমাদের ডিভোর্সের ব্যাপার ও চেষ্টা করছে, খুব তাড়াতাড়ি তোমাকে ডিভোর্স দিবে। আসলে কি বলতো, উজান আর আমার বিয়ের কথাবার্তা চলছিল, কিন্তু উজান কেন ভাবেই উদয় ভাইয়ার বিয়ের আগে নিজে বিয়ে করতে চাইছিল না। তাই তো যেভাবে হোক উদয় ভাইয়ের বিয়েটা করানো জরুরি ছিল। তাই শুধু শর্তের কারণে তোমার মতন একটা কালো মেয়েকে বিয়ে করেছে। উজান কখনোই তোমাকে নিয়ে সংসার করবে না। পুষ্প তাচ্ছিলের হাসি দিয়ে বলল, ওই উজান চৌধুরী আমার সাথে কি সংসার করবে? এই কালো মেয়েটাই ওনার সাথে সংসার করবে না। দয়া করে বলে দিবেন ওনাকে এই কথা। এ কথা বলেই পুষ্প চেয়ার ছেড়ে উঠে বড় বড় পা ফেলে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে গেল। শিলা পুষ্পের যাওয়ার দিকে তাকিয়ে তৃপ্তির হাসি দিল। রাহেন একটা খাম নিয়ে উজানের টেবিলে রাখতে রাখতে বলল, বস, এইমাত্র এই চিঠিটা এলো। উজান হাতের কাজ ফেলে খাম থেকে চিঠিটা বের করে চোখের সামনে মেলে ধরতেই মুখটা চুপসে গেল উজানের। রাহেন শুধু তার বসের চুপসে যাওয়া মুখের দিকে তাকিয়ে আছে, কিন্তু কিছুই বুঝতে পারছে না। উজান চিঠিটা রেখে ফোন হাতে নিয়ে অ্যাডভোকেট কামরুল হাসানকে ফোন করলো। হ্যালো অ্যাডভোকেট আঙ্কেল, কোর্ট থেকে চিঠি এসেছে, কালী ভাইয়াকে কোর্টে হাজির করতে বলেছে। আমি জানি উজান, আমি কোর্টেই আছি। আমাদের কি কিছুই করার নেই আঙ্কেল? সব কিছুই আমার অবগত, এখন পর্যন্ত তো কিছুই করার নেই উজান। কোর্টের আদেশ তো আমাদের মানতেই হবে, তুমি চিন্তা করো না উজান। আমার মনে হয় না ওই নিবিড় খন্দকারের কাছে শক্তপোক্ত কোনোভাবে প্রমাণ আছে যা দিয়ে আমাদের উদয় বাবাকে জেলে ঢোকানো সম্ভব। তবুও আঙ্কেল, ভাইয়ার যেন কোনোভাবে জেলে ঢুকতে না হয়, না হলে আমি মা দাদিমাকে সামলাতে পারবো না। তার উপর ভাইয়ার নতুন বিয়ে হয়েছে, আমি জানি না এই ব্যাপারটা জানলে তাদের কিভাবে সামলাবো। এই কথা বলে উজান ফোনটা রেখে দিল। উজান ফোন রাখার পরপরই তার ফোনে বাড়ি থেকে একটা কল আসে, নাজু চৌধুরীর ফোন। হ্যাঁ ছোট মা, বলো। ফোনের অপর পাশ থেকে নাজু চৌধুরী কাঁদতে কাঁদতে বলল, তুমি তাড়াতাড়ি বাড়িতে এসো উজান, কাল উদয়কে কোর্টে দাঁড়াতে হবে। শুনেই মার ভাবিকে সামলানো যাচ্ছে না। তোমাদের এই খবর কে দিল? একটা চিঠি এসেছে, সেটা পড়েই তো জানতে পারলাম। উজান মনে মনে বলল, কিন্তু কোর্টের চিঠি তো আমার কাছে এলো, তাহলে বাড়িতে কিসের চিঠি গেল? নিশ্চয়ই ওই নিবিড় খন্দকার বাড়িতে ভাইয়াকে চিঠি পাঠিয়েছে। উজান দাঁতে দাঁত চেপে ধরল, তারপর ফোন রেখে দিয়ে তাড়াতাড়ি করে অফিস থেকে বেরিয়ে গেল। বাড়িতে ঢুকতেই জলে চৌধুরী উজানের বুকে ঝাঁপিয়ে পড়ে কান্না শুরু করে দিল। জলে চৌধুরীর হয়তো এটাই ধারণা নিবিড় উদয়কে জেলে ঢুকিয়ে দিবে। এই ভেবে জলে চৌধুরী খুব ঘাবড়ে গেছে। মায়ের কান্না দেখে উজান মাকে সান্ত্বনা দিয়ে বলল, মা তুমি এভাবে কাঁদছো কেন বলো তো? ভাইয়ার কিছুই হবে না, তুমি দেখে নিও। কিন্তু আমার মন মানছে না বাবা, আমার মন কু ডাকছে। মায়ের কান্না আর আবেগী কথা শুনে উজানের চোখ ছলছল করে উঠল, কিন্তু উজান কাউকে কিছু বুঝতে না দিয়ে মাকে ছেড়ে দিয়ে সোফায় চুপ করে বসে থাকা উদয়ের পাশে গিয়ে বসলো। ভাইয়ের পাশে বসে ভাইয়ের হাতটা শক্ত করে ধরে বলল, তুমি কোনো চিন্তা করো না ভাইয়া, আমি তোমার কিচ্ছু হতে দিব না। উদয় জোরপূর্বক হাসি ফুটিয়েই বলল, আমাকে নিয়ে চিন্তা করিস না ভাই,
মা আর দাদিমাকে দেখে রাখিস, আর পারলে মালাকে বুঝিয়ে শুনে বলিস আমাকে ছেড়ে দিয়ে নিজের জীবন নিয়ে ভাবতে। উজান পাশে দাঁড়িয়ে থাকা মালার দিকে করুণ চোখে তাকালো। মালা মুখে আঁচল চেপে ধরে দৌড়ে সিঁড়ি বেয়ে উপরে নিজের রুমে চলে গেল। উজান দু হাতে ভাইয়ের হাতটা চেপে ধরে বলল, তুমি এসব কি বলছো ভাইয়া? তুমি কেন এতটা দুর্বল হয়ে পড়ছো? দুর্বল নয় ভাই, আমি যথেষ্ট শক্ত আছি, আর যা সত্যি তাই বলছে। উজান আর কিচ্ছু বলতে পারলো না। আয়েশা চৌধুরী উজানকে বলল, উজান দাদু ভাই, আমি একবার নিবিড়ের সাথে কথা বলবো, তুমি একবার নিবিড়ের কাছে আমাকে নিয়ে যাবে? উজান দাঁতে দাঁত চেপে বলল, কোনো লাভ হবে না দাদিমা। ও ভাইয়ার উপর প্রতিশোধ নেওয়ার জন্য মরিয়া হয়ে পড়েছে, তাই কোনো ঠিক ভুল ওর মাথায় ঢুকবে না। ও যা করতে চাই করতে দাও দাদিমা। যখন হাত ছুঁয়ে দেখবে ও পুরোটাই ভুল, তখন নিজেকে নিজে ধিক্কার দিবে। মালা ঘরে গিয়ে বিছানায় শুয়ে বালিশে মুখ গুজে ডুকরে ডুকরে কাঁদছে। খুব অসহায় লাগছে নিজেকে। মনে হচ্ছে এই মুহূর্তে নিজের কাছের মানুষগুলোর সামনে থাকলে, তাদের বুকে পড়ে একটা বার কাঁদলে হয়তো বুকের কষ্টটা দূর হতে পারতো মালার। আশরাফ খন্দকার আর নিবিড় আজ একসাথে ডিনারে বসেছে। এই সময়টুকু খুব একটা আসে না বাবা ছেলের মধ্যে। আশরাফ খন্দকার বরাবরই ছন্ন ছাড়া একজন মানুষ ছিল। দোয়েল খন্দকারের হাতে সংসার তুলে দিয়ে নিজে রাজনীতি নিয়ে ব্যস্ত সময় কাটাতেন। মাসে দু একবার ছেলে মেয়ে স্ত্রীকে নিয়ে খাবারের টেবিলে বসা ছিল তার পরিবারের কাছে আকাশের চাঁদ পাওয়ার মতো। নিবিড় সবসময় নিয়মে বেঁধে থাকা একজন মানুষ। তার মা তাদেরকে নিয়মের মধ্যে রেখেই বড় করেছে। আশরাফ খন্দকারের মতো ছন্নছাড়া জীবন দোয়েল খন্দকারের অপছন্দ ছিল, তাই তিনি বাবার মতো নয়, নিজের মতো করে ছেলে মেয়েদের মানুষ করেছিলেন। বিদেশ থেকে ফিরে আসার পর নিবিড় একা একা এই খাবার খেয়ে অভ্যস্ত হয়ে গেছে। বিদেশ থেকে ফিরে আসার সেই প্রথম দিন বাবা ছেলে মিলে একসাথে এক টেবিলে বসে খাবার খেয়েছিল। আর আজ হঠাৎ করে আশরাফ খন্দকার বলল, সে আজ বাড়িতে ডিনার করবে। মুখে সেটা প্রকাশ না করলেও নিবিড় মনে মনে খুব খুশিই হয়েছে। বিদেশ থেকে ফিরে আসার পর এ বাড়িতে যেন তার দম বন্ধ হয়ে আসে। মায়ের আদর যত্ন শাসন আর বোনের চঞ্চলতা ভরা দুষ্টমি খুব মিস করে নিবিড়। এ বাড়িতে থাকলেই যেন চারদিকে তাদের স্মৃতি ঘিরে ধরে নিবিড়কে। মনে হয় হাত বাড়ালেই তাদের ছোঁয়া যায়, কিন্তু যখন হাত বাড়ায় তখন শূন্য হাতটাই ফিরে আসে নিবিড়ের কাছে। তখন নিবিড় বুঝতে পারে এটা শুধুই তাদের স্মৃতি আর তার মনের ভুল। তাই খুব একটা সময় থাকতে চায় না এই বাড়ির ভেতর। বেশিরভাগ সময় কাজ নিয়ে নিজের অফিস কক্ষটাতেই সময় কাটিয়ে দেয়। পরিপূর্ণ বাড়িটা হঠাৎ করেই শূন্য হয়ে যায়, সেটা মেনে নিতে কষ্ট হয় নিবিড়ের কাছে। বাড়ির ভেতর ঢুকে চারিদিকে নীরবতা যেন নিবিড়ের বুকে চাপা দেওয়া কষ্টকে ক্রমাগতই বাড়িয়ে তোলে। মাঝে মাঝে মনে হয় খুব ভালো ছিল দূরে পড়েছিল বলে। চোখের সামনে এই নীরবতা দেখে মনে হয় তার জীবনটা শূন্য হয়ে গেছে। কে পরিপূর্ণ করবে তার এই শূন্য জীবন? প্রেম ভালোবাসা দিয়ে ভরিয়ে দিবে তার শূন্য বুকটা। বিশাল বড় টেবিলের এক মাথায় বসে খাবার খাচ্ছে আশরাফ খন্দকার, আর টেবিলের অন্য মাথায় নিবিড়। খাবার খাওয়ার এক পর্যায়ে আশরাফ খন্দকার বলল, কাল তো মামলাটা কোর্টে উঠবে নিবিড়, আমি তো থাকতে পারবো না, তুমি পারবে তো একা সবটা সামাল দিতে? নিবিড়ের ইচ্ছে করছে বাবাকে বলতে, কিন্তু কথাটাও বলল না নিবিড়, কারণ সে জানে তার বাবা ব্যস্ত একজন মানুষ। প্রতিদিন কত কত গরিব দুঃখী আর নিরীহ মানুষদের পাশে থাকতে হয়। তার বাবার এই কাজটা খুব পছন্দ নিবিড়ের। ছোটবেলা থেকেই ব্যারিস্টার হওয়ার ইচ্ছে থাকলেও বাবার কাজকে সবসময় সম্মান করে এসেছে নিবিড়। তার মাকেও দেখেছে তার বাবার কাজকে সম্মান করতে, তাই নিবিড় চাইলেও কথাটা বলতে পারল না। বলল, সমস্যা নেই বাবা, কোনো প্রয়োজন পড়লে আমি তোমাকে অবশ্যই জানাবো। ঠিক আছে বাবা, অ্যাডভোকেট ফিরোজ সাহেব সবসময় তোমার পাশে থাকবেন। তুমি বিদেশে থাকাকালীন উনি তো মামলাটা প্রথম থেকে চালিয়ে নিয়ে গেছেন, কিন্তু শেষ পর্যন্ত আর পারেনি। কোনো কিছু প্রয়োজন পড়লে ওনার কাছ থেকে তুমি জেনে নিও। তোমার উপর আমার সম্পূর্ণ ভরসা আছে। আমি চাই তুমি তোমার মা বোনের খুনিকে শাস্তি পাইয়ে দিয়ে তাদের খুনের প্রতিশোধ নাও। তুমি চিন্তা করো না বাবা, আমি আমার লায়ার জীবনের যতটুকু অর্জন করেছি তার সবটা দিয়ে আমি চেষ্টা করব। আমার তোমার উপর পুরোপুরি ভরসা আছে, আমি জানি তুমি পারবে। এই কথা বলে আশরাফ খন্দকার আবারও নিবিড়ের উদ্দেশ্যে বলল, আচ্ছা নিবিড়, ইদানিং তুমি কি তোমার সাথে কোনো মেয়েকে রেখে ইন্টার্নিং করাচ্ছ? সকালে একটা মেয়েকে দেখলাম তোমার অফিসে ঢুকতে। হ্যাঁ, নিবিড় বুঝতে পারছে তার বাবা পুষ্পের কথা বলছে। পুষ্পের কথা শুনে নিবিড়ের চেহারা
খানিকটা পরিবর্তন হয়ে গেল। মুখের মধ্যে জড়তা এসে ভর করলো। আমতা আমতা করে বলল, মানে হ্যাঁ, আসলে বাবা ও পুষ্প গ্রাম থেকে এসেছে, খুব ভালো স্টুডেন্ট। তাই ভাবলাম আমার পাশে থেকে যদি ইন্টার্নি করতে পারে তাহলে অনেক কিছু শিখতে পারবে। নিবিড়ের মুখে কখনো কোনো জড়তা কাজ করেনি। আজ এই পুষ্প মেয়েটার কথা বলতে এই সকল জড়তা এসে ভিড় করলো ছেলেটার মুখে। আশরাফ খন্দকার বিষয়টা খুব ভালো করেই খেয়াল করলেন। বুঝতে পারলেন এই পুষ্প মেয়েটাকে তার ছেলের হয়তো পছন্দ, তাই হয়তো বাবার সামনে ভালোবাসার মানুষটার কথা বলতে গিয়ে জড়তা সৃষ্টি হচ্ছে নিবিড়ের। যতই হোক বাবা তো। আশরাফ খন্দকার কিছু বুঝতে পেরে একগাল হেসে বলল, হ্যাঁ, মেয়েটাকে দেখি বোঝা যায় খুব ভালো একটা মেয়ে। আমারও মেয়েটাকে পছন্দ হয়েছে। এই কথা বলে আশরাফ খন্দকার খাবার টেবিল থেকে উঠে গেলেন। বাবার মুখে পুষ্পকে পছন্দের কথা শুনে মুখে হাসি দেখা গেল নিবিড়ের। আর যদি মা বেঁচে থাকতো তাহলে মাকে সরাসরি গিয়ে বলতো, মা, আমি তোমার কালো গোলাপকে পেয়ে গেছি, আমার এই কালো গোলাপকেই লাগবে। কিন্তু আজ মা তো বেঁচে নেই। বাবার সামনে ওরকম ভাবে নিজের পছন্দের কথা বলে উঠতে পারলো না নিবিড়। কিন্তু বাবা ঠিকই ছেলের চোখের ভাষা বুঝতে পেরে গেছে, তাই তো ইঙ্গিত দিয়ে গেছে তার ওই ফুলকেই পছন্দ হয়েছে, যে ফুল তার ছেলের মনের বাগানে নিজের সৌন্দর্য নিয়ে ফুটে আছে। বিশাল একটা অন্ধকার ঘরের ঠিক মাঝ বরাবর একটা অল্প আলো লাইট জ্বলছে। সে আলো স্পষ্ট সবার মুখ না দেখা গেলেও ভাষা ভাষা মুখগুলো চেনা যাচ্ছে ঠিকই। ঘরের একপাশে বসে আছে স্ন্যাক গ্যাংয়ের খোকন, আর তার পেছনে সারি সারি বন্দুক হাতে ডজন খানিক ছেলে পেলে। তারই বিপরীত পাশে বসে আছে অনলি অন টাইগার গ্যাংয়ের কিং টাইগার, আর তার পাশে এই রায়হান নামের ছেলেটা। আর পেছনে ডজন খানিক নয়, বরং 20-22 ছেলে পেলে, সবাই কালো পোশাক ধারণ করে অস্ত্র হাতে দাঁড়িয়ে আছে। টাইগার আশেপাশে এক পলক তাকিয়ে বলল, আমিও তোমার সাথে বন্ধুত্ব করতে চাই টাইগার। হঠাৎ করে খুব উচ্চস্বরে আওয়াজটা এলো। সঙ্গে সঙ্গে টাইগার সহ সবাই আশেপাশে তাকালো, কিন্তু কাউকে কোথাও দেখা গেল না। পুরো ঘর অন্ধকার। খোকন টাইগারকে ইঙ্গিত দিয়ে বলল সামনে তাকাতে। টাইগার সামনে তাকাতেই সামনের দেয়ালে রাখা বড় স্ক্রিনের মনিটরে ভেসে উঠল এক মানুষের প্রতিচ্ছবি। টাইগার রূপে উজান খুব ভালো করে বুঝতে পারলো স্ন্যাক গ্যাং কিং তার সামনে না এসে এই ভিডিওটা কনফারেন্স মাধ্যমে তার সাথে কথা বলতে চাইছে। টাইগার তাকিয়ে আছে সামনে থাকা স্ক্রিনে, কিন্তু তার মুখ তো দেখাই যাচ্ছে না, শুধু হাতের 5টা আঙ্গুলি দেখা যাচ্ছে। হাঁটুর মধ্যে হাত রেখে আঙ্গুলগুলো অনবরত নাড়াচ্ছে সে। উজান খুব ভালো করে তাকিয়ে আছে আঙ্গুলগুলোর দিকে। স্ক্রিনের অপর পাশে থাকা মানুষটা আবারও বলল, কি ব্যাপার টাইগার, কিছু বলছো না কেন? তুমি বলেছিলে তুমি আমার সাথে কথা বলতে চাও, আর কারোর সাথে না। কথা বলতে চলে এলাম তোমার সাথে। এবার বলো, তুমি আমার সাথে কাজ করতে রাজি? কণ্ঠটা কেমন যেন খুব পরিচিত মনে হলো উজানের কাছে, কিন্তু হালকা সাউন্ড এফেক্ট ব্যবহার করার কারণে কণ্ঠটা খুব ভালো করে ধরতে পারছে না উজান। উজান তার প্রশ্নের উত্তরে বলল, হ্যাঁ, আমি রাজি। আমি এই স্ন্যাক গ্যাংয়ের সাথে কাজ করব, তবে আমার শর্ত আছে। আমাদের মাঝে যা কিছু হবে তা 50-50 করে ভাগ করা হবে। সেটা তো অবশ্যই, কিন্তু তাছাড়াও আমার আরেকটা শর্ত আছে। এটা ছাড়া আর কি শর্ত? যে কোনো বিষয়ে আমি স্ন্যাক গ্যাংয়ের কিং ছাড়া আর কারোর সাথে কথা বলবো না। এসব ছোটখাটো বিষয়ে স্নেক গ্যাংয়ের কি সবসময় কথা বলে না? টাইগার গ্যাংয়ের কিংও এসব ছোটোখাটো বিষয়ে কোনো চামচার সাথে কথা বলে না। যদি দুটো মাফিয়া গ্যাংকে একসাথে কাজ করতে হয় তাহলে সেই গ্যাংয়ের কিংদের একসাথে বসে কথা বলেই সিদ্ধান্ত নিতে হবে। কোনো সাইড পার্সনের সাথে কথা বলে কোনো সিদ্ধান্ত এই টাইগার নিবে না। স্ক্রিনে থাকা মানুষটা আঙ্গুলগুলো কিছুক্ষণ নাচালো, হয়তো কিছু একটা ভাবতে ব্যস্ত। তাকে চুপ থাকতে দেখে টাইগার রূপে উজান বলল, খুব চিন্তায় ফেলে দিলে দরকার নেই। আমি সামান্য অর্থের বিনিময়ে আমার লোকজন দিয়ে এই স্ন্যাক গ্যাংকে মাফিয়া জগতের রাজ করতে সাহায্য করব। আর সে যদি আমাকে মিনিমাম সম্মানী দিতে দ্বিধাবোধ করে তাহলে আমি নাই বা কাজ করলাম এই স্ন্যাক গ্যাংয়ের সাথে। আমি চাইলে আমি এই মাফিয়া জগতে রাজ করতে পারি, সেই শক্তি আমি মজুত করে রেখেছি। এই কথা বলে টাইগার চেয়ার ছেড়ে উঠতে গেলে স্ক্রিনে থাকা মানুষটা বলল, আরে তুমি রাগ করছো কেন? হ্যাঁ, তুমি ঠিক বলেছ, আমাদের মাঝে যোগাযোগ হওয়ার দরকার। ঠিক আছে, যে কোনো সময় যে কোনো প্রয়োজনে আমি তোমার সাথে কথা বলবো। উজান মনে মনে হাসলো। সে মনে মনে বলল, দূরে তুমি কতদিন থাকবে? একদিন না একদিন সামনে তো তোমাকে আসতেই হবে। আমি বাধ্য করব তোমাকে আমার সামনে আসতে।
এ কথা বলেই উজান আবারও হাসলো, কিন্তু মুখোশের আড়ালে তার হাসি কারো চোখেই পড়ল না। আদালত প্রাঙ্গণেই চৌধুরী পরিবারের পরপর দুটো গাড়ি এসে থামলো। আয়শা চৌধুরী, জলি চৌধুরী সহ সবাই এসেছে আদালতে। উজান গাড়ি থেকে নেমে গাড়ির দরজা খুলে দিল। মালা উদয়ের হাতটা শক্ত করে ধরে বলল, আমরা এসে গেছি, আমাদের নামতে হবে। আদালত প্রাঙ্গণে গাড়ি থামা মাত্রই বুকের ভেতরে এক অদ্ভুত কম্পন সৃষ্টি হচ্ছে মালার। ভয় চারদিক থেকেই ঘিরে ধরেছে তাকে, উদয়কে হারানোর ভয়। কিন্তু মালা সেটা প্রকাশ করল না। যতটুকু পারে শক্ত থাকার চেষ্টা করল সে। মালার হাত ধরে নামলো উদয়। অ্যাডভোকেট কামরুল হাসান আদালত প্রাঙ্গণেই দাঁড়িয়েছিল, অপেক্ষা করছিল চৌধুরী পরিবারের জন্য। তাদের দেখে এগিয়ে এলো তাদের কাছে।